আসসালামু আলাইকুম। সবাইকে আরেকবার অ্যাকাউন্টিং এ স্বাগতম। আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার, যদিও একবারে বেসিক, কারণ গতকালকেও আমরা বেসিক বিষয়ের উপরে আলোচনা করছি। আজকে আলোচনাটা বেসিকের উপর হিসাব সমীকরণ। এই হিসাব সমীকরণ থেকে সকল ধরনের পরীক্ষাতে প্রশ্ন কমন থাকে এবং সময়ের স্বল্পতার জন্য আমরা আসলে এটাকে ভালোভাবে শিখতে পারি না, কিন্তু আজকে ইনশাআল্লাহ আজকে আমরা একেবারে বেসিক ধরে আমরা এই বিষয়টা কভার করবো ইনশাল্লাহ। সো সবাই একটু দ্রুত লাইভটা শেয়ার করে দেই এবং ক্লাসটাতে যুক্ত হয়ে যায়। সবাই প্লিজ, সবাই যারা ইতিমধ্যে যুক্ত হয়ে গেছে সবাই লাইভটা শেয়ার করে দিব শুরুতেই। আজকে এমসিকিউ প্র্যাকটিস কম হবে, এমসিকিউ প্র্যাকটিস নাই বললেই হয়। আমরা আজকে নিয়মগুলো বেশি শিখবো। প্লিজ সবাই একটু শেয়ার করে দিব, সবাই ইতিমধ্যে যারা যুক্ত হয়ে গেছে সবাই শেয়ার করে দেয়। আজকে এইসব সমীকরণ ইনশাল্লাহ যারা ঝাপসা ঝাপসা জানি, যারা লেনদেনের প্রভাব ব্যাখ্যা করতে পারি না বা বিভিন্ন সময় বিভিন্ন জটিলতায় পড়তে হয়, সেই সমস্যাটা আজকে একেবারেই ক্লিয়ার করে দিবে, একেবারে ক্লিয়ার করে দিবে ইনশাল্লাহ। ঠিক আছে? আজকের ক্লাস আমরা বিভিন্ন ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট যারা আছে সকল ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্টদের জন্য কাজে লাগবে। যারা এসএসসি স্টুডেন্ট, যদিও এসএসসি লেভেলের পরীক্ষা চলতেছে, তার পরের ব্যাচে যারা আছে 27 ব্যাচে, এবং যারা এইচএসসি 26-27 ব্যাচের আসছো তোমরা, কারণ হিসাব সমীকরণ থেকে একটা প্রশ্ন তো আমাদের সবার আসে। এবং যারা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিব, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি সহ সেকেন্ড টাইমার যারা আছো, তোমরাও চাইলে আজকের এই ক্লাসে মনোনিবেশ করতে পারো। পাশাপাশি যারা ছেলে চাকরির পরীক্ষার জন্য পড়াশোনা করছি, তারাও আমাদের এই ক্লাসে সমানভাবেই আজকে ইনভাইটেড। একটু শুরুতেই সবাইকে অনুরোধ করবো, প্লিজ ল্যাপটপ একটু শেয়ার করে দেই। আমরা আজকে এমসিকিউ আলোচনা কম হবে, আজকে আমরা সিকিউর উপরেই বেশি গুরুত্ব দেব। সিকিউ বলতে আজকে আমরা শুধু বেসিক নিয়মগুলো জানার চেষ্টা করবো এখানে, অন্য কোনো কিছু তেমন এখানে আলোচনা হবে না আজকে। হ্যালো এভরিওয়ান, সিয়াম আছেন, রহমান, আর হচ্ছে মিমো বাড়ি শেয়ার করে দিয়েছেন, অসংখ্য ধন্যবাদ মিমো। সবাই প্লিজ যারা যুক্ত হয়েছে, সবাই আমাকে শুনতে পাচ্ছেন কিনা ক্লিয়ারলি একটু কমেন্টে জানা। হিসাব সমীকরণ, আচ্ছা আমরা ক্লাস শুরু করব। তার মধ্যে যারা আমরা যুক্ত হয়ে গেছে আমরা একটু সময় নিয়ে সবাই আসুক। তার মধ্যে যারা অলরেডি যুক্ত হয়ে গেছে সবার কাছে একটা প্রশ্ন, হিসাব সমীকরণের পূর্ণরূপটা সবাই একটু কমেন্ট একবার লিখে ফেলি, ঠিক আছে? যারা ইতিমধ্যে যুক্ত হয়ে গিয়েছি তারা সবাই হিসাব সমীকরণের পূর্ণরূপটা আমরা একটু কমেন্টে লিখে ফেলি। হিসাব সমীকরণের পূর্ণরূপ অর্থাৎ হিসাব সমীকরণটা আমরা একবার লিখি। সবাই কমেন্টে হিসাব সমীকরণটা লিখে ফেলি যারা ইতিমধ্যে যুক্ত হয়েছে, ঠিক আছে? সবাই কমেন্টে হিসাব সমীকরণের পূর্ণরূপটা লিখে ফেলে ফার্স্ট। আর সবাই ল্যাপটা একটু শেয়ার করে দিতে হবে, সবাই সবাই। সবাই হিসাব সমীকরণের পূর্ণরূপটা একটু কমেন্টে লিখে ফেলি। এর মধ্যে আমরা একটু সবাই শেয়ার করে দেই। উপস্থিতি বেশি না হলে কিন্তু ভালো লাগবে না ক্লাসে। আমরা সবাই একটু কন্ট্রিবিউট করি, সবাই একটু লাইভটা শেয়ার করে দেই। আমরা আশা করছি এর মধ্যে সবাই যুক্ত হয়ে যাবে এবং সবাই আমরা হিসাব সমীকরণের পূর্ণরূপটা লিখে ফেলি। যদি হিসাব সমীকরণটা আসলে শিখতে চাই তাহলে সবাই একটু লিখে ফেলি পূর্ণরূপটা এবং লাইভটা শেয়ার করে দিই, ঠিক আছে? হ্যাঁ, হিসাব সমীকরণের পূর্ণরূপটা সবাই একটু লিখি, হিসাব সমীকরণের পূর্ণরূপটা সবাই একটু কমেন্টে লিখি।
ওকে, তাহলে চলেন আমরা আর সময় নষ্ট না করে শুরু করে দিই। তো মূলত আমরা আজকে আলোচনা করবো হচ্ছে হিসাব সমীকরণ, এবং হিসাব সমীকরণের একেবারে এ টু জেড ধরে বলতে পারেন। অনেকেই পুরো রূপ মানে বিস্তারিত বা বর্ধিত রূপটাও লিখে ফেলছেন, সেটার প্রয়োজন নাই। আমরা ধাপে ধাপে জানবো, এবং হিসাব সমীকরণের প্রভাবগুলো যারা আমরা গুলোই ফেলি একটার সাথে, মানে কখন বৃদ্ধি পাবে কখন হ্রাস পাবে, নানান জটিলতা আজকে আমরা এই ক্লাসের মাধ্যমে আমরা সলভ করার চেষ্টা করব। সবাই প্রথমে যে কাজটা করি, লাইভটা শেয়ার করে দেয় সবাই, কারণ হচ্ছে সবাইকে নিয়ে তো ক্লাসটা করতে হবে, তাই না? ক্লাসে উপস্থিতি না থাকলে, বরাবরই বলি আমরা, ক্লাসে উপস্থিতি না থাকলে কিন্তু আসলে আমার অ্যাটলিস্ট পড়াইতে ভালো লাগে না। যে ক্লাসে যদি কিছু স্টুডেন্ট না থাকে, তাহলে অডিয়েন্স না থাকলে কথা বলেও মজা লাগে না। সবাই কাইন্ডলি একটু লাইভটা শেয়ার করে দেই, আমরা খুব মজা করে পড়বো এই চ্যাপ্টারটা, ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে, কথা দিচ্ছি। ওকে, সো আমরা আজকে আলোচনা করতে যাচ্ছি কি বলেন তো? খাতা কলম নিয়ে বসেন, আজকে লেখার বিষয় বেশি, ঠিক আছে? সমীকরণ, ঠিক আছে? তো এই হিসাব সমীকরণটা আমরা প্রথমে যে বিষয়টা আমরা দেখি, হিসাব সমীকরণটা আসলে কি, বা হিসাব সমীকরণের মূল বিষয়টা কি। হিসাব সমীকরণ বলতে আমরা জানি যে হিসাব সমীকরণ হচ্ছে a equals to l plus এর ও ই, মানে হিসাব সমীকরণের পূর্ণরূপটা কি, এত হচ্ছে অ্যাসেট ইকুয়ালস টু এল তো হচ্ছে লাইবিলিটি, মানে অ্যাসেটস লাইবিলিটিস প্লাস ওনার্স ইকুইটি, তাই তো? ওনার্স ইকুইটি। তো এটাকে যদি আমরা বাংলা করি কি দাঁড়ায়, সম্পদ ইকুয়ালস টু দায় প্লাস মালিকানা সত্য। আমি বলছি আজকে আমরা একেবারে বেসিক ধরে ধরে আলোচনা করব, প্রত্যেকটা বিষয় খুব সুন্দরভাবে আপনি আপনাদের আজকের ক্লাস থেকে ইনশাল্লাহ শিখতে পারবেন। খেয়াল করেন, তাইলে খেয়াল করেন তো, এই হিসাব সমীকরণ যখন আমি বললাম যে হিসাব সমীকরণের পূর্ণরূপ কি, তখন কিন্তু আপনি এইটাই কমেন্ট করছেন, a equals to l plus এর ওই, তার মানে এটাই আমাদের সবার মাথায় আছে। তাহলে হিসাব সমীকরণের মৌলিক রূপ যদি কখনো পরীক্ষায় প্রশ্ন আসে যে হিসাব সমীকরণের মৌলিক রূপ কোনটা, ঠিক আছে, হিসাব সমীকরণের মৌলিক রূপ কোনটা, মূল রূপ কোনটা, তাহলে অ্যান্সার হবে a equals to l plus এর ওই, অথবা সম্পদ ইকুয়ালস টু দায় প্লাস মালিকানা সত্য, ঠিক আছে? আচ্ছা, অ্যাসেট লাইবিলিটিজ আমরা লিখতে পারি চাইলে, সমস্যা নেই। তো এখানে যে জিনিসটা গুরুত্বপূর্ণ, এইটাকে বলতেছি আমরা মৌলিক রূপ, এবং এই মৌলিক রূপটা, তাইলে মৌলিক রূপ যদি হয় a equals to l plus এর ওই, তাহলে আমরা বলতে পারি হিসাব সমীকরণের মৌলিক উপাদান কয়টা, হিসাব সমীকরণের মৌলিক উপাদান কয়টা। দেখেন, যে যত ধরনের প্রশ্ন আসতে পারে প্রত্যেকটা প্রশ্নে আমরা আলোচনা করব। তাহলে হিসাব সমীকরণের মৌলিক উপাদান হচ্ছে কয়টা, হিসাব সমীকরণের মৌলিক উপাদান হচ্ছে তিনটা, সম্পদ দায় মালিকানা সত্য। আচ্ছা, আরেকটা জিনিস একটু চিন্তা করেন তো, এই সম্পদ দায় মালিকানা সত্য হিসাব সমীকরণের এরকম আরেকটা প্রতিবেদন আছে, এরকম একটা প্রতিবেদনের নাম বলেন তো যেখানে তিনটা জিনিস পাওয়া যায়, সেটা হচ্ছে উদ্বৃত্তপত্র বা আর্থিক অবস্থার বিবরণী। আর্থিক অবস্থার বিবরণীর উপাদানও কি, সম্পদ দায় মালিকানা সত্য, সম্পদ দায় মালিকানা সত্য। এই জন্য এই হিসাব সমীকরণকে আরেকটা নামে ডাকা হয়, এই হিসাব সমীকরণ বলা হয় উদ্বৃত্তপত্র সমীকরণ। কি বলা হয়? উদ্বৃত্তপত্র সমীকরণ বলা হয়। কি বলা হয়? হিসাব সমীকরণ আরেকটার নাম কি, উদ্বৃত্তপত্র সমীকরণ বলা হয়। কি বলা হয়? উদ্বৃত্তপত্র সমীকরণও বলা হয় থাকে। কারণ কি? কারণ উদ্বৃত্তপত্রের উপাদান কি কি বলেন তো, সম্পদ দায় আর হচ্ছে কি মালিকানা, মালিকানা সত্য। তাহলে সম্পদ দায় মালিকানা সত্য হচ্ছে উদ্বৃত্তপত্র আর্থিক অবস্থা বিবরণীর উপাদান। এই তিনটাই আবার হিসাব সমীকরণের উপাদানের জন্য এটাকে বলা হচ্ছে উদ্বৃত্তপত্র সমীকরণ। এবং আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে প্রতিটি লেনদেন, মানে কোনো একটা ঘটনা যদি লেনদেন হইতে হয়, কোনো একটা ঘটনা যদি লেনদেন হইতে হয়, ঠিক আছে, কোন একটা ঘটনা যদি লেনদেন হইতে হয়, তা অবশ্যই হিসাব সমীকরণকে প্রভাবিত করবে। এবং এই হিসাব সমীকরণ, তাহলে এখানে আরেকটা লাইন কিন্তু আমরা অ্যাড করতে পারি যে প্রতিটি লেনদেন, খেয়াল করেন কি বলতেছি, প্রতিটি লেনদেন, এখন প্রত্যেকটা কথা লিখতে হবে, প্রতিটি লেনদেন সব সময়, প্রতিটি লেনদেন সব সময় হিসাব সমীকরণকে প্রভাবিত করবে। হিসাব সমীকরণকে প্রভাবিত করে, প্রভাবিত করে। মানে কোন একটা ঘটনা যদি লেনদেন হইতে হয়,
তাহলে সেটা অবশ্যই কাকে প্রভাবিত করবে? সেটা অবশ্যই হিসাব সমীকরণকে প্রভাবিত করবে। কোনো কথা কি ক্লিয়ার কিনা, বুঝতে পারছি? কোনো একটা ঘটনা যদি লেনদেন হইতে হয় তাহলে সেটা অবশ্যই কাকে প্রভাবিত করবে? সেটা অবশ্যই হিসাব সমীকরণকে প্রভাবিত করতে হবে। এবার যেমন আমরা গতকালকের ক্লাসে কিন্তু আপনাদেরকে পড়াইছি যে হচ্ছে হিসাব বিজ্ঞানের মূল উপাদান, লেনদেন, মূল ভিত্তি, দ্রুততা, খেলা পদ্ধতি। এবার আরেকটা পয়েন্ট করেছিলাম যে হিসাব সমীকরণের মূল ভিত্তি কি? কারোর কি মনে আছে হিসাব সমীকরণের মূল ভিত্তি কি? কারোর কি মনে আছে কিনা হিসাব সমীকরণের মূল ভিত্তি কি? আবার হিসাব সমীকরণের মূল ভিত্তি আছে নাকি? হিসাব সমীকরণের মূল ভিত্তি কি কারোর কি মনে আছে? হিসাব সমীকরণের মূল ভিত্তি হচ্ছে দুতরফা দাখিলা পদ্ধতি। কি বলেন তো? দুতরফা দাখিলা পদ্ধতি। হিসাব সমীকরণের মূল ভিত্তি কি? হিসাব সমীকরণের মূল ভিত্তি হচ্ছে দুতরফা দাখিলা পদ্ধতি। এখন আরেকটু মানে গুরুত্বপূর্ণ জায়গা আমরা ব্যাক করি। আমরা বলছিলাম এই যে রূপটা আমরা লিখছি, এই রূপটা হচ্ছে হিসাব সমীকরণের কি রূপ? এই রূপটা হচ্ছে হিসাব সমীকরণের মৌলিক রূপ। তাহলে অনেক সময় পরীক্ষায় প্রশ্ন আসে হিসাব সমীকরণের সঠিক রূপ কোনটা? কি রূপ আসে পরীক্ষায়? সঠিক রূপ। খেয়াল করতে হবে একটু যে সঠিক রূপ দিয়ে যদি কখনো প্রশ্ন আসে পরীক্ষায়, সঠিক রূপ যদি জানতে চায়, কি রূপ? সঠিক রূপ। খেয়াল করতে হবে এই যে রূপটা, মৌলিক রূপটা, এটাও কিন্তু একটা সঠিক রূপ। a = l + এর ও ই। ঠিক একইভাবে আমরা আবার লিখতে পারি a - l, এটা যদি এই পাশে নিয়ে আসি = ওই। তারপর আমরা লিখতে পারি a - এর ও ই = l। খেয়াল করেন এইটা হচ্ছে মৌলিক রূপ। এটা কি রূপ? এইটা হচ্ছে মৌলিক রূপ। কিন্তু এখানে যে তিনটা রূপ লিখছি না আমরা, এখানে তিনটা রূপ লিখছি না, এই যে দুইটা রূপ বানাইছে এটা থেকে, এই তিনটা রূপই হচ্ছে কি রূপ? সঠিক রূপ। ভালো করে খেয়াল করেন, মৌলিক রূপ হচ্ছে এটা, সঠিক রূপ হচ্ছে তিনটা। কারণ এটা এইগুলা মৌলিক রূপ না, কারণ হিসাব সমীকরণ এখান থেকে এটা আসে নাই, এইটা থেকে এই দুইটা আসছে। ঠিক আছে? তাহলে সঠিক রূপ পরীক্ষা বললে এটাও সঠিক হইতে পারে, এটা হইতে পারে, এটা হইতে পারে। আবার আরেকটা সঠিক রূপ হইতে পারে, সেটা হচ্ছে a = ও ই। এটাও হিসাব সমীকরণের সঠিক রূপ। a = ও ই। কারণ কি এখানে ভালো করে খেয়াল করেন, এই জিনিসটা জানা জরুরি আপনাদের। এখানে যে এল, এল দিয়ে আমরা কি বুঝতেছি? এলটা বলতেছি আমরা দায়, আর এখানে বুঝতেছি মালিকানা সত্য। এই আপনারা কি জানেন যে মূলত হিসাব সমীকরণটা হচ্ছে সম্পদ = দায়। মূলত হিসাব সমীকরণটা কি? সম্পদ = দায়। অর্থাৎ এল ও দায়, ওই ও দায়। কিভাবে? ওই আবার দায় কিভাবে? খেয়াল করেন তো, এই এল হচ্ছে বহির দায়। এল কি দায়? এল হচ্ছে বহির দায়, এক্সটার্নাল লাইবিলিটি। এল কে কি দায় বলা হয়? বহির দায় বলা হয়। এল কে কি বলা হয়? বহির দায়, এক্সটার্নাল লাইবিলিটি। প্রতিষ্ঠানের বাইরের পক্ষের দাবি প্রতিষ্ঠানের। আর এই ওইটাকে বলা হয়, এই বলা হচ্ছে অভ্যন্তরীণ দায়। কি বলা হয়? অভ্যন্তরীণ অথবা আন্তঃদায়। অভ্যন্তরীণ অথবা আন্তঃদায়। এটা অনেকের জানার কথা, আবার অনেকে হয়তো বা জানে না, কিন্তু সবার জানতে হবে। মূলত সমীকরণ হচ্ছে a = l + এর ওই, মানে সম্পদ = দায়। এটা হচ্ছে এলতে হচ্ছে বহির্দায়, আর ওইতে হচ্ছে অভ্যন্তরীণ দায়। ইন্টারনাল লাইবিলিটি, এক্সটার্নাল লাইবিলিটি, দুইটা মিলে হচ্ছে লাইবিলিটি। কিন্তু বেসিক্যালি দায় বলতে আমরা বহির্দায়কে বুঝি। দায় বলতে আমরা কাকে বুঝি? দায় বলতে আমরা বহির্দায়কে বুঝি। কিন্তু অনেক সময় পরীক্ষায় কিন্তু আমাদের কি বের করতে বলে? অভ্যন্তরীণ দায় বা আন্তঃদায়ের পরিমাণ নির্ণয় করতে বলে। অভ্যন্তরীণ দায় বা আন্তঃদায় নির্ণয় করা মানে হচ্ছে কি বের করতে বলছে? মালিকানা সত্য নির্ণয় করতে বলছে। অভ্যন্তরীণ দায় বা আন্তঃদায় নির্ণয় করা বলতে মানে কি বোঝাচ্ছে? মালিকানা সত্য নির্ণয় করাকে বুঝাচ্ছে। কথাকে ক্লিয়ার বুঝাতে পারলাম? আচ্ছা, এরপরে আমাদেরকে কি জানতে হবে? তাহলে এটা কিভাবে হইলো যে কোন একটা প্রতিষ্ঠানের যদি বহির্দায় না থাকে, কোন একটা প্রতিষ্ঠানের যদি বহির্দায় না থাকে, তাহলে এল 0 হয়ে গেল। তাহলে এল যদি 0 হয় তাহলে আমরা বলতে পারি a = ওই। মালিকানা সত্য, মূলধন, অভ্যন্তরীণ দায়িত্ব থাকতে হবে, কারণ ক্যাপিটাল ছাড়া তুমি ব্যবসা করবা কিভাবে? মালিক তো কিছু টাকা দিয়ে ব্যবসাটা শুরু করছে। তো বহির্দায় নাও থাকতে পারে, আমার নিজস্ব টাকা দিয়ে আমি ব্যবসা শুরু করলাম, আমি কারোর থেকে টাকা পয়সা ধার নেই নাই, তাহলে আমার এল নাও থাকতে পারে, কিন্তু ওই মাস্ট। এই জন্য এটা যেমন হিসাব সমীকরণের সঠিক রূপ, এটাও হিসাব সমীকরণের সঠিক রূপ, এটাও সঠিক রূপ, এটাও সঠিক রূপ। কিন্তু মৌলিক রূপ হচ্ছে শুধু প্রথমটা। মৌলিক রূপ হচ্ছে শুধু প্রথমটা, বাকিগুলো হচ্ছে হিসাব সমীকরণের সঠিক রূপ। তাহলে অনেকগুলো প্রশ্ন কিন্তু আমরা এখান থেকে জানলাম। মৌলিক রূপ চিনলাম, সঠিক রূপ চিনলাম। স্পেশালি এটা কিন্তু আমার এক্সেপশনাল একটা রূপ, এটা কিন্তু আমরা অনেকে হয়তো জানতাম না। তারপরে আমরা জানলাম যে হিসাব সমীকরণের যে উপাদান আছে, তিনটা উপাদান পাওয়া যায় উদ্বৃত্তপত্র, এই জন্য হিসাব সমীকরণ উদ্বৃত্তপত্র সমীকরণ বলা হয়। হিসাব সমীকরণের মৌলিক রূপ এটা, এবং মৌলিক উপাদান হচ্ছে তিনটা: সম্পদ, দায়, মালিকানা সত্য। প্রতিটি লেনদেন, কোনো ঘটনা যদি লেনদেন হইতে হয় তাহলে তাকে অবশ্যই কাকে প্রভাবিত করতে হবে? হিসাব সমীকরণকে প্রভাবিত করতে হবে। হিসাব সমীকরণের মূল ভিত্তি হচ্ছে দুতরফা দাখিলা
পদ্ধতি। হিসাব সমীকরণের মূল ভিত্তি কি? দুতরফা দাখিলা পদ্ধতি। আবার হিসাব বিজ্ঞানের মূল ভিত্তি হচ্ছে দুতরফা দাখিলা পদ্ধতি। দুতরফা দাখিলা পদ্ধতি আবিষ্কার করেছে লুকা বেসনি 1494 সালে 10 নভেম্বর। এটা নিয়ে একটা বই লিখছে সোমাটিয়াতমেটিকা জিওমেট্রিকা প্রফেশনালিটা, এবং এই বইটাতে বুক কিপিং এর 36টা অধ্যায় ছিল, এবং যার ভিত্তিতে যাকে ঘিরে মূলত হিসাব বিজ্ঞানের আবির্ভাব হয়েছে। ওকে, আচ্ছা ঠিক আছে। আপনারা কি এই পর্যন্ত বুঝতে পারছেন কিনা? আলোচনা এই পর্যন্ত ক্লিয়ার? আমরা একেবারে স্টেপ বাই স্টেপ আগাবো, কারণ আজকের চ্যাপ্টারের বেসিক আলোচনা অনেক বেশি। মুখস্থ জিনিস মানে আমরা আজকে পড়বই না বললে চলে, একবার মৌলিক জিনিসগুলো আমরা শিখবো। প্লিজ সবাই আজকের ক্লাসে মানে রিয়্যাক্ট আমরা চাই সর্বোচ্চ, শেয়ারও চাই আমরা সর্বোচ্চ। প্লিজ যারা স্টিল লাইভটা শেয়ার করি না সবাই শেয়ার করে দেই, এবং এতটুকু আলোচনা আমি বুঝতে পারছি কিনা বোঝা হয়ে গেলে সাথে সাথে আমরা কমেন্টে একটু জানাই দিই যে এই পর্যন্ত ক্লিয়ার, এই পর্যন্ত ক্লিয়ার, এটা কমেন্টে সাথে সাথে জানাই দিতে হবে। ক্লিয়ার? এ পর্যন্ত ক্লিয়ার? প্লিজ একটু শেয়ার করে দিই যারা স্টিল লাইভটা শেয়ার করেনি। মানে আজকে চমৎকার আলোচনা হবে। এক কথায় আপনি আজকের ক্লাসের পরে হিসাব সমীকরণের কোনো কিছু আপনার বাকি থাকবে না। একটু কাইন্ডলি সবাই যার যার জায়গা থেকে লাইভটা শেয়ার করে দেয়। উপস্থিতি গতকালকের মতো যেমন আমরা 50+ করে ফেলেছিলাম, আজকেও যদি আপনারা শেয়ার করেন আমরা কিন্তু 50+ স্কোর আমরা এখানে পেয়ে যেতে পারি। মানে 50+ স্টুডেন্ট আমরা আজকে আমাদের ক্লাসে পেয়ে যেতে পারি। একটু রেসপন্স করতে হবে। এখন আসেন, এই যে হিসাব সমীকরণটা আমরা যেটা জানি a ইকুয়ালস টু এল প্লাস এর ও ই, এটাই তো আমরা জানি। সো এখানে উপাদান আছে কয়টা? তিনটা। তিনটার মধ্যে আজীবন সিঙ্গেল হচ্ছে দুইটা। তিনটার মধ্যে আজীবন সিঙ্গেল হচ্ছে কয়টা? দুইটা। মানে জায়েদ খান দুইটার একটা মানে হচ্ছে তিনটার মধ্যে জায়েদ খান হচ্ছে জায়েদ খান কি আজীবন সিঙ্গেল। আজীবন সিঙ্গেল কে কে? আজীবন সিঙ্গেল হচ্ছে এ আর হচ্ছে এল। আর ওই হচ্ছে কি করছে? ওই হচ্ছে হিসাব সমীকরণের বিবাহিত উপাদান। কি উপাদান? বিবাহিত। হ্যাঁ, আর এই দুইটা হচ্ছে হিসাব সমীকরণের কি? অবিবাহিত উপাদান। ঠিক আছে। এখন তাহলে তার যদি বিয়ে শাদী করছে, তার সাথে আরেকজন আসছে, নতুন করে বাচ্চা কাচ্চা হবে, তাহলে তার মানে সংসার পরিধি বাড়বে, কিন্তু এদের আর কোনো বংশ বিস্তার হয় নাই, এরা যা ছিল তাই। তো হিসাব সমীকরণের এবার আমরা যে জিনিসটা পড়বো সেটা হচ্ছে বর্ধিত রূপ। কি পড়বো? বর্ধিত। হিসাব সমীকরণের বর্ধিত রূপ কোনটি? এইটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। হিসাব সমীকরণের কি রূপ কোনটি? বর্ধিত রূপ কোনটি আমরা এবার একটু জানার চেষ্টা করব। হিসাব সমীকরণের বর্ধিত রূপ পড়তে গেলে আপনাকে বুঝতে হবে যে বলছি যে এটা হচ্ছে অব্যবহৃত, তার মানে এ যা ছিল তার অবস্থার কোনো পরিবর্তন হয় নাই, এর জায়গায় এ রয়ে গেছে, এল এর জায়গায় ও এল রয়ে গেছে। কিন্তু যখন ওই কে আমরা লিখতে যাব, ওই কে আর সিমিলার রাখা যাবে না, কারণ ওই কি করছে? ওই বিবাহিত। এই যেহেতু বিবাহিত, তার আসলে বংশবিদ্যার তার হচ্ছে 4 সন্তান। কয় সন্তান? তার 4 সন্তান। এই 4 সন্তানের মধ্যে দুইটা হচ্ছে দুইটি মেয়ে আর দুটি হচ্ছে কি? দুটি হচ্ছে ছেলে। একটু খেয়াল রাখতে হবে, এগুলো আপনারা জানেন, তারপরে একটু মজা করে পড়ানো আর কি। তাহলে হিসাব সমীকরণের যে 4 উপাদান, 4 উপাদানের মধ্যে দুইটা ছেলে আর দুইটা মেয়ে। খেয়াল করতে হবে এই ছেলেদের ট্রেন্ড হচ্ছে প্লাস করা, তার মানে কি তারা বড় হলে বিয়ে দিবেন, বিয়ে করলে নতুন আরেকজন নিয়ে আসবে, তাহলে পরিবারের সদস্য সংখ্যা বৃদ্ধি পাবে। আর মেয়েদেরকে বড় হলে বিয়ে দিতে হবে, তারা অন্য সংসার চলে যাবে, নিজের সংসারে মাইনাস হয়ে যাবে, তাই না? তাহলে হিসাব সমীকরণের যে উপাদানগুলো আছে তার মধ্যে ছেলে উপাদানগুলো হবে প্লাস, মেয়ে উপাদানগুলো হবে মাইনাস। তাহলে ছেলে উপাদান কোনগুলো? ছেলে উপাদান হচ্ছে ক্যাপিটাল, ছেলে উপাদান হচ্ছে ক্যাপিটাল আর রেভিনিউ, ক্যাপিটাল আর রেভিনিউ। আর মেয়ে উপাদানগুলো কি কি? মেয়ে উপাদান হচ্ছে এক্সপেন্স আর হচ্ছে ড্রয়িংস, এক্সপেন্স আর হচ্ছে ড্রয়িংস। ঠিক আছে। সো এখন এরা যেহেতু ছেলে উপাদান, তাদের সাইনগুলো কি হবে? তাদের সাইনগুলো হবে প্লাস, আর যেহেতু মেয়ের উপাদান তাদের সাইনগুলো হবে মাইনাস। তাহলে খেয়াল করুন তো, আমরা যখন সমীকরণটা লিখবো তাহলে ক্যাপিটাল যেহেতু প্লাসের সাইন হবে, রেভিনিউ প্লাসের সাইন হবে, মাইনাসের ই হবে, মাইনাসের ডি হবে। এইটা আপনাকে খুব ভালো করে মনে রাখতে হবে। এই জন্য কারণ এই কোন একটা অপশনের মধ্যে দেখা গেল যে সি পরে চলে গেছে, ডি আগে চলে আসছে, আর পরে চলে গেছে, কিন্তু মূল জিনিসটা হচ্ছে ওরা যে কোনো জায়গায় পজিশনে যে জায়গায় থাকুক না কেন, মূল বিষয় হচ্ছে ওদের সামনে কি থাকতে হবে? প্লাস থাকতে হবে, কারণ এরা
হিসাব সমীকরণের যে মালিকানা সত্ত্ব তার ছেলে বাচ্চা, তাই না? আচ্ছা, তাহলে এখানে যে বিষয়টা দাঁড়াইলো সেটা হচ্ছে আমরা তাহলে এখানে হিসাব সমীকরণের যে উপাদানগুলো পাইলাম, তাহলে কি হইলো? সম্পদ, আমরা যদি এটাকে বাংলায় লিখি কি হচ্ছে বলেন তো? সম্পদ ইকুয়ালস টু দায় প্লাস মূলধন প্লাসের আয় মাইনাসের ব্যয় মাইনাসের উত্তোলন। মূলত এখান থেকে আমাদের গুরুত্বপূর্ণ আলোচনা শুরু হবে, ঠিক আছে? তাহলে এখানে খেয়াল করেন এই অংশটা তাহলে কাকে রিপিট মানে মিন করতেছে? এই অংশটা মিন করতেছে অলওয়েজ কাকে? এই অংশটা মিন করতেছে মালিকানা সত্ত্বকে। তাহলে আমরা সব সময় এইখান থেকে একটা জিনিস ব্রেইনে ডেভেলপ করে ফেলতে হবে যে আমরা যখনই মূলধন আর আয় পাবো, খেয়াল করতে হবে আমরা যখনই মূলধন আর আয় কোথাও দেখবো, কোনো জাবেদার মধ্যে দেখবো, কোনো লেনদেনের মধ্যে দেখবো, আমরা বুঝে যাব এর ফলে মালিকানা সত্ত্ব কি পাবে? এর ফলে মালিকানা সত্ত্বের পরিমাণটা বৃদ্ধি পাবে, কারণ এদের চিহ্ন প্লাস যেহেতু, তাহলে এরা মালিকানা সত্ত্বের পরিমাণ বৃদ্ধি করবে। আর যেখানে আমরা ব্যয় আর উত্তোলন পাবো, যেখানে আমরা কি পাবো? যেখানে আমরা ব্যয় আর উত্তোলন পাবো, আমরা 100% ধরে নিব যে এদের ফলে মালিকানা সত্ত্বের পরিমাণটা কি পাবে? এদের ফলে মালিকানা সত্ত্বের পরিমাণটা হ্রাস পাবে। এদের ফলে মালিকানা সত্ত্বের পরিমাণটা কি পাবে? হ্রাস পাবে। আচ্ছা, আপনারা কেউ কি বলতে পারবেন, এখানে প্রায় তো 40 জনের মতো ক্লাস করতেছেন, কেউ একজন আমাকে বলেন তো মালিকানা সত্ত্বের আরেকটা নাম আছে, আপনারা কেউ জানেন কিনা? মালিকানা সত্ত্বের আরেকটা নাম আপনারা বলতে পারেন আন্তদায়, তাই না? আমি এটাও বলে দিলাম, জান আন্তদায় বা অভ্যন্তরীণ দায়, এটাও বলা যাবে না। অথবা এটাকে মূলধন বলতে পারেন, তাও বলা যাবে না। এছাড়াও আরেকটা গুরুত্বপূর্ণ নাম আছে, কেউ কি বলতে পারবেন? মালিকানা সত্ত্বের আরেকটা গুরুত্বপূর্ণ নাম আছে, দেখি কেউ এখান থেকে বলতে পারেন কিনা। এতটুকু তো বুঝতে পারছি। আচ্ছা, এই প্রশ্নের উত্তর দেন আর ওইটাও বলেন। আমরা যখন দেখবো মূলধন আর আয় পাইছি, সাথে সাথে মালিকানা সত্ত্বের পরিমাণ বেড়ে যাবে। ব্যয় আর উত্তোলন পাইলে মালিকানা সত্ত্বের পরিমাণ কমে যাবে, কারণ এটা মেয়ে উপাদান, ঠিক আছে? এখন আপনাদের কাছে জানতে চাইলাম মালিকানা সত্ত্বের আরেকটা নাম আছে, কেউ বলতে পারেন কিনা? মালিকানা সত্ত্বের আরেকটা নাম হচ্ছে আন্তদায় বা মূলধন যদিও বলি, এবং এটার আরেকটা গুরুত্বপূর্ণ দায় হচ্ছে, এটার নাম হচ্ছে নিট সম্পদ। আমরা অনেকেই হয়তো জানি না, কি নাম বলেন তো? নিট সম্পদ। তাহলে নিট সম্পদ বের করার সূত্র কি? এ মাইনাস এর এল, মানে এই নিট সম্পদ মানে তো ওই, তাহলে ওই বের করে সম্পদ সূত্র কি? সম্পদ থেকে দায়বাদ দিতে হবে। ওই বের করে সূত্র কি? সম্পদ থেকে দায়বাদ দিতে হবে। তাহলে মালিকানা সত্ত্বেরই আরেকটা হচ্ছে নিট সম্পদ। এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসা একটা প্রশ্ন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় আসা গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। তাহলে মালিকানা সত্ত্বের আরেকটা নাম কি বলুন তো? নিট সম্পদ। মনে রাখবেন, নিবন্ধন পরীক্ষা দিবেন, বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিবেন, সব প্রশ্ন কিন্তু আপনার জানার মধ্যে থেকে আসবে না। আপনি কি জানেন না মাঝে মাঝে ওইটাও টেস্ট করা হবে, ঠিক আছে? কিছু ডিফারেন্ট কোশ্চেন, মানে যেগুলো অ্যাজ ইউজুয়াল সবাই পারে না, এই টাইপের প্রশ্ন দিবে। এরকম একটা নাম হচ্ছে নিট সম্পদ। তাহলে নিট সম্পদ মানে কি? মাইনাস এল, সম্পদ থেকে দায়বাদ দিতে হবে। সম্পদ থেকে বহির্দায় বাদ দিলে আপনি কি পেয়ে যাবেন? নিট সম্পদ পেয়ে যাবেন। সম্পদ থেকে দায়বাদ দিলে কি পেয়ে যাবেন? নিট সম্পদ পেয়ে যাবেন। কথা কি ক্লিয়ার? এ পর্যন্ত কি ক্লিয়ার? না, যা বলছেন হয় নাই। আপনাকে আমি বুঝাইতে পারছি? ক্লিয়ার যা বললাম এখন পর্যন্ত? ক্লিয়ার কিনা বলেন। আমি এখন আপনারা শিখাই নাই কখন বাড়বে কখন কমবে, আমি আরো কিছু বেসিক জিনিস আপনাকে শিখাবো। যখন সব জিনিস আপনাকে ইনপুট দিয়ে দিব, আপনি নিজেই অটোমেটিক বুঝতে পারবেন কোনটা বাড়বে কোনটা কমবে। কারণ আমরা এখানে যারা ক্লাস করতেছি এমন কেউ নাই হয়তো বা যারা হিসাব সমীকরণ মানে জাবেদা পারি না, বা আমরা একদিন একটা জাবেদার ক্লাসও দিব একবারে, মানে যে গুরুত্বপূর্ণ জাবেদা গুলো সাধারণত আমরা ভুল করি, ওই টাইপের জাবেদা গুলো নিয়ে আমরা একটা ক্লাস দিব। এই পর্যন্ত কি ক্লিয়ার কিনা বলেন? নতুন নাম সহ ক্লিয়ার কিনা? অনেকে জানেন না হয়তো বা, লিখছেন কিনা খাতার মধ্যে দ্রুত একটু কমেন্টে জানান। এবং যারা স্টিল লাইভটা শেয়ার করেন নাই, শেয়ার করেন, নয়তো আমি কিন্তু প্রতিদিনই বলি ক্লাস নিব না, তারপরে কিন্তু আমি আপনাদের জন্য ক্লাস নেই, ঠিক আছে? প্রতিদিনই বলি যে আজকে ক্লাস হবে না, কালকে ক্লাস হবে না, কিন্তু ক্লাস নিচ্ছি। তারপরে সপ্তাহে 4টা 5টার বেশি ফ্রি ক্লাস হয়ে যাচ্ছে। সো আপনাদের জন্য পরিশ্রম করি, আপনাদের রেসপন্স করা উচিত, তাই না? ক্লিয়ার? প্লিজ সবাই যার যার জায়গা থেকে শেয়ার করে দেই। কমেন্টে আমরা 4-5 জন করে মেনশন করে দিতে পারি, হাইলাইট করে একটা কমেন্ট করতে পারি, তাহলে দেখবেন অটো বাড়বে আমাদের স্টুডেন্ট সংখ্যা। এবার আসেন, এমন এক জায়গায় যাচ্ছি, এমন এক বিষয়বস্তু আলোচনা করব যেটা হয়তো এর আগে আপনারা অনেকেই জানেন না বা পারেন না বা পড়েন নাই, অনেকে পড়ছেন মনে নাই। দেখেন, খেয়াল করেন, হিসাব সমীকরণে পরিবর্তন নিয়ে আমরা আলোচনা করব। আমাকে যারা ক্লাস দেখতেছেন আপনাদের মধ্যে থেকে কেউ আমাকে বলেন তো হিসাব সমীকরণের কয় ধরনের পরিবর্তন হয়? কেউ আমাকে একজন বলেন
হিসাব সমীকরণে কয় ধরনের পরিবর্তন হয়, কেউ বলতে পারবেন কিনা? হিসাব সমীকরণে কয় ধরনের পরিবর্তন হয়, কেউ বলতে পারবেন কিনা? বলেন তো দেখি, হিসাব সমীকরণে কয় ধরনের পরিবর্তন হয়, কেউ আমাকে বলেন। হিসাব সমীকরণে কয় ধরনের পরিবর্তন হয়, কেউ বলেন, দ্রুত বলেন প্লিজ, ফার্স্ট বলেন। ক্লিয়ার না, নাকি নয়, কোনটা? হিসাব সমীকরণের কয় ধরনের পরিবর্তন হয় বলেন, দ্রুত বলেন, দ্রুত বলেন। আমি বলছিলাম নি ভাই, যারা এইচএসসি স্টুডেন্ট আছে আমাদের ক্লাসগুলো পড়ে দেখবা যে তোমার কোনো পেইড কোর্সে পড়ার দরকার নাই, কারোর বেসে পড়ার দরকার নাই, অনলাইন অফলাইন কোনো লাইনে পড়ার দরকার নাই, দেখবা যে কোর্স অটো কমপ্লিট হয়ে যাচ্ছে। ভাই অলরেডি 10টা চ্যাপ্টারের মতো পড়াই ফেলছে। তুমি যদি মানুষ হও, রেগুলার ক্লাসগুলো করো, একটু একটু প্র্যাকটিস করো, তাহলে দেখবা যে প্রবলেম কিন্তু তোমার সলভ হয়ে যাবে। যারা শিক্ষক নিবন্ধন দিবেন, চাকরি পরীক্ষার্থী, এডমিশনের ক্যান্ডিডেট, ক্লাস করতে থাকেন না ভাই, দেখবেন যে অনেক কিছু এমনি ক্লিয়ার হচ্ছে। স্যার ফ্রি ক্লাস নিবেন প্রতিদিন, তবে একটা কাজ করবেন, শেয়ার যারা দিবে শুধু তাদেরই পিডিএফ দিবেন। হ্যাঁ, সেটা করা যেতে পারে। প্রতিদিন ফ্রি ক্লাস হয়তো বা নিব না, একটু কমিয়ে দিব। ওকে, সো এখন আমরা যে বিষয়টা দেখবো, হিসাব সমীকরণের পরিবর্তন অনেকে বলছেন 2 প্রকার, 5 প্রকার বলছেন তানজিন, তালহা। 5 প্রকার তো হইতে পারে না ভাই, এটা তো সম্ভব না। হিসাব সমীকরণের পরিবর্তন হচ্ছে 2 ধরনের। কয় ধরনের পরিবর্তন হয় হিসাব সমীকরণে? হিসাব সমীকরণে 2 ধরনের পরিবর্তন হয়, এবং এই 2 ধরনের পরিবর্তন যদি আপনি বুঝতে পারেন, ইনশাআল্লাহ হিসাব সমীকরণের প্রভাব ব্যাখ্যায় আপনার কোনো ধরনের সমস্যায় পড়তে হবে না। চলেন আমরা এগুলো মনোযোগ সহকারে শিখবো এবং খুব ভালোভাবে আলোচনা করবো ইনশাআল্লাহ। তো হিসাব সমীকরণ যে 2 ধরনের পরিবর্তন হয়, সেই পরিবর্তনের একটা পরিবর্তনকে বলা হয় গুণগত গুণগত বা কাঠামোগত পরিবর্তন। গুণগত বা কাঠামোগত পরিবর্তন, ঠিক আছে? একটা পরিবর্তনের নাম কি বলেন? গুণগত বা কাঠামোগত পরিবর্তন। এটা পরিবর্তনের নাম কি? গুণগত বা কাঠামোগত পরিবর্তন। ওকে, নেক্সট আরেকটা পরিবর্তনের নাম হচ্ছে নিট বা পরিমাণগত পরিবর্তন। পরিমাণ, দেখেন আমাদের পেড কোর্সের ক্লাসগুলো কিন্তু এইভাবে আমরা ধীরে স্বস্তিতে সুন্দর করে গুছিয়ে গুছিয়ে ইনশাল্লাহ পড়াবো। যারা বিশ্বাস রেখে হিসাব সমীকরণ ভালোভাবে বুঝলে অন্য বিষয় একদম সহজ হয়ে যায়। হ্যাঁ, এই বিশ্বাস রেখে যারা আমাদের নিবন্ধন পেড কোর্সে ভর্তি হবেন ইনশাল্লাহ ঠকবেন না। নিট বা পরিমাণগত পরিবর্তন, ঠিক আছে? সো যারা এখনো ভর্তি হন নাই, ভর্তি হয়ে যান। এবং আজকে আমরা ভর্তির ডেডলাইনটা হয়তো বা একটু বাড়াইতে পারি, কারণ অনেকেই নক দিচ্ছেন যে মাসের শেষ, টাকা পয়সা নাই, মাসের শুরুতে কেউ টিউশনের বেতন পাবে বা কেউ কোত্থেকে কোনো জায়গা থেকে টাকা পাবে, তাদের ভর্তি হতে সুবিধা হবে। এই জন্য আমাকে প্রচুর নক করতেছে। সো যে একটু মানে ডিসকাউন্টের মেয়াদটা একটু বাড়ানো যায় কিনা সেদিকটা চিন্তা করে হয়তো আমরা একটু বাড়াবো আর কি। হ্যাঁ, আর সার্কুলার যদি হয় না, আমাদের এত টেনশনের কারণ নাই। যারা ইতিমধ্যে ভর্তি হচ্ছেন, বারবার নক দিচ্ছেন, আপনারা ভর্তি যারা হয়েছেন তাদেরকে একটা গুগল ফর্ম দিচ্ছি, আপনারা ফিল আপ করে দিচ্ছেন, আপনাদের সকল তথ্য আমার কাছে আছে। টেনশনের কোনো কারণ নাই। আমি আপনাদেরকে নিজ দায়িত্বে আপনাদের গ্রুপে অ্যাড করে কিন্তু আপনাদের ক্লাস করাবো। আপনারা অ্যাড না করে ক্লাস হবে না। তাহলে হিসাব সমীকরণে যে পরিবর্তন হয়, সেই পরিবর্তনটা কয় ধরনের হয়? 2 ধরনের। গুণগত বা কাঠামোগত পরিবর্তন, একটা নিট বা পরিমাণগত পরিবর্তন। খেয়াল করেন, গুণগত বা কাঠামোগত পরিবর্তনটা কি? গুণ বা কাঠামোগত পরিবর্তন, ঠিক আছে? কিভাবে বিষয়টা কি দেখেন তো, গুণের বা কাঠামোর পরিবর্তন হয়। যেমন আমার এই ক্লাসে এখন আপনারা প্রায় ধরেন হচ্ছে 30 জন স্টুডেন্ট ক্লাস দেখতেছেন। কয়জন? 30 জন দেখতেছেন। তো 30 জনের মধ্যে আমি ধরে নিলাম 15 জন মেয়ে, 15 জন না, ধরেন 10 জন মেয়ে আর হচ্ছে 20 জন ছেলে। তাহলে এই 10 আর 20 মিলে তো 30 জন, তাই নাকি? এখন আমি কি করলাম, একটা ব্ল্যাক ম্যাজিক করে যারা ছেলে ওদেরকে মেয়ে বানাই দিলাম, মেয়েগুলো ছেলে বানাই দিলাম। ছেলেগুলা মেয়ে হয়ে গেল, মেয়েরা কি হয়ে গেল? ছেলে হয়ে গেল। এতে করে কি হইলো, মোট স্টুডেন্টের সংখ্যা কত এখন? আমি যদি ছেলেগুলোকে মেয়ে বানাই দিই, মেয়েগুলোকে ছেলে বানাই দিই, তাতে করে আমার স্টুডেন্ট সংখ্যা বাড়বে নাকি কমবে? কিছুই হবে না। আমার স্টুডেন্ট সংখ্যা যা ছিল তাই থাকবে। 20-এর জায়গায় 10, 10-এর জায়গায় 20, আলটিমেটলি যোগ করলে 30 হবে। তাহলে গুণগত বা কাঠামোগত পরিবর্তনের অর্থ হচ্ছে এই যে এর ফলে আলটিমেট ফলাফলের কোনো পরিবর্তন হবে না, মানে মূল বিষয়ের কোনো পরিবর্তন আপনি দেখতে পাবেন না। অর্থাৎ দেখা যাবে যে বাসার ধরেন হচ্ছে ঢুকে আপনার হচ্ছে একটা সুরেক পড়তো, এটা কি হয়ে গেছে, এটা ধরেন আপনি মানে হচ্ছে মানে হচ্ছে ঢুকে পাইতেন, ধরেন দরজার বাইরে দিয়ে দেওয়া হয়েছে। তো সুরেক তো একই আছে, তাই না? সুরেক তো একটাই আছে, বাইরে দুইটা তো হয় নাই। সো গুণগত বা কাঠামোগত পরিবর্তন হচ্ছে যখন হিসাব সমীকরণের কয় পাশে প্রভাব পড়বে? যখন হিসাব সমীকরণের প্রভাব পড়বে হচ্ছে কয় পাশে?
এক পাশে প্রভাব পড়বে। কয় পাশে প্রভাব পড়বে? এক পাশে প্রভাব পড়বে। তাহলে আমরা এটাকে কোন পরিবর্তন বলবো? যখন হিসাব সমীকরণের এক পাশে প্রভাব পড়বে এটার নাম হচ্ছে গুণগত বা কাঠামোগত পরিবর্তন। গুণগত বা কাঠামো, আলটিমেটলি ফলাফলের কিন্তু কোনো পরিবর্তন হয় না। তাহলে এর ফলে এর ফলে এর ফলে এটা খুবই গুরুত্বপূর্ণ লাইন। এর ফলে খেয়াল করেন, এর ফলে আর্থিক অবস্থার বিবরণীর যোগফলের কোনো পরিবর্তন হবে না। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বোঝার চেষ্টা করেন কি বললাম। কিসের পরিবর্তন হবে না? যোগফলের। আলটিমেটলি আপনার যোগফল যা ছিল তাই থাকবে। তাহলে ওই যে ছেলেগুলারে মেয়েগুলারে ছেলে বানাই দিলাম, আলটিমেটলি যোগফলের কি কোনো পরিবর্তন হয়েছিল? নাকি 30টা 30ই ছিল? তাহলে গুণগত বা কাঠামোগত পরিবর্তন মানে হচ্ছে হিসাব সমীকরণের কয় পাশে প্রভাব পড়বে? এক পাশে প্রভাব পড়বে, এবং এর ফলে আর্থিক অবস্থার বিবরণীর আর্থিক অবস্থার বিবরণীর যোগফলের কোনো পরিবর্তন হবে না। তার মানে যোগফল যা ছিল তাই থাকবে, যোগফল যা ছিল তাই থাকবে, কোনো পরিবর্তন হবে না। এখন যোগফল যা ছিল যদি তাই রাখতে হয় তাহলে কি হবে? এর ফলে একটি প্লাস হলে অন্যটি কি হবে বলেন তো? অন্যটি মাইনাস হবে। একেবারে সিম্পল জিনিস। বিপরীত চিহ্ন আরেকটা গুরুত্বপূর্ণ পার্থক্য আমরা এখানে লিখতে পারি। আমরা 4 নাম্বার পার্থক্য লিখতে পারি। চিহ্ন কি হবে? আমরা এখানে না, এখানে লিখি। বিপরীত চিহ্ন হবে। বিপরীত চিহ্ন হবে। বিপরীত চিহ্ন হবে মানে কি খেয়াল করেন তো? মানে বললাম যে একটা যদি প্লাস হয়, আর একটা কি হবে? মাইনাস। একটা যদি মাইনাস হয় আর একটা প্লাস হবে। কারণ হচ্ছে যে এর ফলে তো আলটিমেট যোগফলের কোনো পরিবর্তন হবে না। যেমন ধরেন আপনার একটা সংখ্যা আছে 50, এই 50-এর সাথে যদি 5 যোগ করেন, আবার যদি 5 বিয়োগ করেন, তাহলে আলটিমেটলি রেজাল্ট কত? 50। ঠিক আছে? তাহলে আমার ফলাফল যদি পরিবর্তন আমি না করতে চাই, অনেক সময় আমরা বীজগণিতেও মান নির্ণয়ের ক্ষেত্রে কিন্তু এরকম অনেক প্রশ্ন আমরা সমাধান করি, যে কোনো একটা কিছু পরিবর্তন না করে আমার প্রয়োজন অনুযায়ী আমি মান এড করি, আবার সিমিলার মানটাই আমরা কিন্তু মাইনাস করে দেই আমাদের প্রয়োজন অনুযায়ী। বিশেষ করে উৎপাদক বিশ্লেষণ করতে গেলে আমাদের কিন্তু এই কাজগুলো করতে হয়। তাইলে গুণগত বা কাঠামোগত পরিবর্তনের অর্থ হচ্ছে এক পাশে প্রভাব পড়বে, এক পাশে প্রভাব পড়া মানে একটা প্লাস হলে একটা মাইনাস হবে, এবং বিপরীত চিহ্ন মানে ওই যে বলছে একটা প্লাস হলে একটা মাইনাস হইতে হবে। তার মানে সোজা কথা, ব্রেনে একটা জিনিস এখনই ডেভেলপ করে ফেলেন, যদি হিসাব সমীকরণের যে কোনো এক পাশে প্রভাব পড়ে তাহলে অবশ্যই বিপরীত চিহ্ন হবে, একটা প্লাস হলে একটা মাইনাস হবে। এবং হিসাব সমীকরণের এক পাশে প্রভাব পড়লে এর ফলে কখনোই আর্থিক অবস্থা যোগফলের কোনো পরিবর্তন হবে না। তাহলে গুণগত বা কাঠামোগত পরিবর্তনকে আমরা বুঝছি। কথাগুলো তো বোঝার কথা, উদাহরণ আমি দিব, আরো ক্লিয়ার করবো ইনশাল্লাহ, সমস্যা নেই। কিন্তু নিট বা পরিমাণগত পরিবর্তনটা কি ভাই? নিট বা পরিমাণগত পরিবর্তন হচ্ছে ঠিক তার বিপরীত। এখানে প্রভাব পড়ছে এক পাশে, এখানে প্রভাব পড়বে কয় পাশে? দুই পাশে। যদি হিসাব সমীকরণে আমরা দেখি যে দুই পাশে প্রভাব পড়তেছে, হিসাব সমীকরণের দুই পাশ কি? হিসাব সমীকরণের একটা a equals to l plus এর ওই, এটাই তো হিসাব সমীকরণ। দুই পাশ মানে ইকুয়ালস টু এই পাশেও পড়বে, ইকুয়ালস টু ওই পাশেও পড়বে। আর এক পাশ মানে শুধু এতে পড়তে পারে অথবা এল বা ওইতে পড়তে পারে। দুই পাশ বলতে এটা বোঝাচ্ছে, এক পাশ বলতে মানে হচ্ছে এক পাশ বলতে ইকুয়ালের যে কোনো এক পাশ, দুই পাশ বলতে দুই পাশে, তো আপনারা বুঝতেছেন। এখন দুই পাশের প্রভাব পড়লে এটা নিট বা পরিমাণগত পরিবর্তন, পরিমাণের পরিবর্তন হবে। তার মানে এবার বোঝাই যাচ্ছে আলটিমেটলি যোগফল এবার আর আগের জায়গায় থাকতে পারবে না, এবার পরিবর্তন হয়ে যাবে। যোগফল এবার কি হয়ে যাবে? যোগফল এবার অবশ্যই কি হয়ে যাবে? পরিবর্তন হয়ে যাবে। এরকম মজার ক্লাস কি মিস করতে চান আপনারা? এই ক্লাসগুলো যদি করেন, বেসিকটা জিনিসটা যে আপনার কোন জায়গায় গিয়ে পৌঁছাবে ইনশাল্লাহ। সো একটু প্লিজ সবাই একটু লাইভটা শেয়ার করেন। এখনো কিন্তু সবাই লাইভটা শেয়ার করেন নাই, সবাই কিন্তু এই সকল কারণে নেটের অবস্থাও খুব খারাপ, আজকে নেটও একটু ঝামেলা করতেছে। তাহলে হিসাব সমীকরণের দুই পাশে প্রভাব পড়বে এবং আর্থিক অবস্থার যোগফলের কি হবে? পরিবর্তন হবে। আর্থিক অবস্থা যোগফলের কি হবে? পরিবর্তন হবে। আর্থিক অবস্থা যোগফলের কি হবে? পরিবর্তন হবে। এরপরে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, এবার
উপরেরটা বলে আসি, এখানে বিপরীত চিহ্ন ছিল না, এখানে হবে একই রকম চিহ্ন। কি হবে? একই রকম চিহ্ন। এখানে কি চিহ্ন হবে? একই রকম চিহ্ন হবে। এখানে বিপরীত চিহ্ন হয়েছিল মানে কি, একটা প্লাস হলে আরেকটা মাইনাস হয়েছে। এখানে একই রকম চিহ্ন মানে কি, একটা প্লাস হলে আরেকটা অবশ্যই প্লাস হবে, একটা মাইনাস হলে আরেকটাও কি হইতে হবে? মাইনাস হইতে হবে। মানে সিমিলার চিহ্ন হবে, একটা প্লাস হলে একটা মাইনাস প্লাস, একটা মাইনাস হলে একটা মাইনাস। তাহলে এখানে আমরা বলতে পারি না যে একটা প্লাস হলে আরেকটাও প্লাস হইতে হবে, একটা মাইনাস হলে আরেকটা কি হইতে হবে? মাইনাস হইতে হবে। এখানে বলছে একটা প্লাস হলে একটা মাইনাস, কিন্তু এখানে একটা প্লাস হলে একটা প্লাস হইতে হবে। তাহলে এই জিনিসটা যদি আপনি বুঝে যান, মানে আমি এই এই স্ক্রিনে আপনাকে আমি যা পড়াইলাম, কারো মাথায় যদি এই বিষয়গুলো ঢুকে যায়, হিসাব সমীকরণ আর জিন্দেগিতে আপনার কোনো প্রবলেম হবে না, এটা আমি গ্যারান্টি দিলাম ইনশাআল্লাহ। ঠিক আছে? আবার অনেক ভাই বোনরা আছেন টিউশনি করেন, এই টেকনিক গুলো অ্যাপ্লাই করে স্টুডেন্টদেরকে পড়ানোর চেষ্টা করবেন, দেখবেন যে ইনশাআল্লাহ ওরা খুব দ্রুত ক্যাচ করতে পারবে এবং দীর্ঘদিন এই ব্যাপারগুলো মনেও থাকবে। সো আমি কি এতটুকু আপনাকে বুঝাইতে পারলাম কিনা যে হিসাব সমীকরণের এক পাশে প্রভাব পড়লে একটা প্লাস হলে একটা মাইনাস হবে, আর দুই পাশে প্রভাব পড়লে একটা প্লাস হলে একটা প্লাস, একটা মাইনাস হলে একটা মাইনাস। ওই যে টেবুলার শিট করি না আমরা, আমরা যখন হিসাব সমীকরণের টেবুলার শিট করি তখন তো আমরা বড় করে লিখি এই পাশে ওই পাশে, এখানে প্লাস দিয়ে আবার ওই পাশে গিয়ে যদি আপনি মাইনাস দেন তাহলে জীবনও হবে না। এই পাশে প্লাস করছেন মানে ওই পাশেও প্লাস করতে হবে, এই পাশে মাইনাস করছেন মানে ওই পাশেও মাইনাস করতে হবে। আবার কোন একটা এক পাশে প্রভাব পড়ছে, একটা প্লাস করে আরেকটা কখনো প্লাস করে যাবে না, একটা প্লাস করে অবশ্যই আরেকটা মাইনাস করতে হবে, একটা মাইনাস করে আরেকটাকে মাইনাস করা যাবে না, একটা মাইনাস করে একটা কি করতে হবে? প্লাস করতে হবে। আমার আলোচনায় এতটুকু কি আপনি বুঝতে পারছেন কিনা বলেন? এইটা বুঝলে কোনো ধরনের মুখস্থ বিদ্যা ছাড়াই আপনি হিসাব সমীকরণের প্রভাব ব্যাখ্যা করতে পারবেন একেবারে ইজি ওয়েতে। আমি কি বুঝাইতে পারছি আপনাকে? পয়েন্টটা কি বুঝাইতে পারলাম কিনা? এ পর্যন্ত কি ক্লিয়ার আপনি? আজকে কিন্তু দুইটা পরীক্ষা হয়েছে, পরীক্ষাগুলোকে আপনি অ্যাটেন্ড করছিলেন? পরীক্ষাগুলোতে অ্যাটেন্ড করছিলেন কিনা? তারপরে 24টা শেয়ার, তার মধ্যে 24.5টা শেয়ার আমি নিজেই করছি। তাহলে আপনাদের জন্য শুধু শুধু এত বিনা শ্রমে খাটুনির প্রয়োজন নাই। আমরা ক্লাসের সংখ্যা একটু কমাই দিব প্ল্যান করতেছি। তাছাড়া হচ্ছে কি, এই যে আপনার সার্কুলারও হতে একটু লেট হচ্ছে, তবে মধুদার পেজে দেখলাম যে সার্কুলারের কাজ অনেকটা এগিয়ে গেছে, হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি। মূলত 140 মার্ক সাবজেক্টিভ থাকবে নাকি 100 মার্ক থাকবে, এটা নিয়ে এখন মূলত দ্বন্দ্ব। সো আশা করা যাচ্ছে 140 মার্ক হয়ে পাশ হয়ে আসবে। তার মানে আপনার বেসিক নলেজ, সাবজেক্টিভ জ্ঞান যদি না থাকে, চাকরি আপনারা দ্বারা হচ্ছে না, এটা মনে রাখেন। এই জন্য ক্লাসগুলো নিয়মিত করেন, আমাদের ইউটিউব থেকে ক্লাসগুলো দেখেন, ইনশাআল্লাহ ক্লিয়ার হয়ে যাবে। আমাদের ইউটিউব চ্যানেলে দেখা যাবে যে এগুলোর উপরে অ্যানালাইসিস ক্লাসও আমরা দিয়ে রেখেছি। এখানে যারা ক্লাস করতেছেন কারা কোন ব্যাকগ্রাউন্ডের আছেন বলেন তো? এইচএসসির কারা আছেন, নিবন্ধনের কারা আছেন? আর এই পর্যন্ত বুঝছেন কিনা আমি সবার কাছ থেকে শুনতে চাই, কারণ আমার আলোচনা এই পর্যন্ত শেষ। এখন আমি শুধু প্র্যাকটিস দেখাবো আপনাদেরকে, এবং প্র্যাকটিস গুলো যদি আপনি দেখেন ব্যাপারগুলো আপনার জন্য আরো বেশি ইজি হয়ে যাবে। ঠিক আছে? জি স্যার পরীক্ষা দিচ্ছি। পরীক্ষা দিচ্ছেন, ক্লাস করতেছেন না? স্যার আমি শেয়ার দিচ্ছি 10টা, ও সজলই 10টা শেয়ার দিচ্ছেন। 10টা আমি দিচ্ছি, 5টা, 15টা, আরো থাকে 9টা। তার মানে ক্লাস করতেছেন 26 জন। 26 জনের মধ্যে মিনিমাম 20 জনই কোনো শেয়ার করেন নাই। অসংখ্য ধন্যবাদ আপনাদের কাছে। আর্থিক অবস্থা বিবরণীর একটা, আর্থিক অবস্থা বিবরণীতে একটা ক্লাস হবে না ইনশাল্লাহ, আর্থিক অবস্থা বিবরণী ধারাবাহিক ক্লাস হবে, টেনশনের কোনো কারণ নাই। আপনারা শুধু অ্যাকাউন্টিং এর সাথে থাকেন, আমি এত কিছু আপনাদেরকে দিব আপনার কল্পনার বাইরে, আমি সবসময় দিয়ে আসছি। অনলাইনে জার্নিটা আমার অনেক দিনের, এতদিন নিজের চাকরি বাকরির জন্য আমি ভালো করে সময় দিতে পারি নাই, কিন্তু এখন ইনশাল্লাহ আমি সর্বোচ্চ দিয়ে চেষ্টা করতেছি। প্রতিদিন ক্লাস, পরীক্ষা, শীট, এমসিকিউ শীট দিচ্ছি, কত কিছু দিচ্ছি আপনাদেরকে, এত কিছু। জাস্ট একটা প্ল্যাটফর্ম ধরে এনে দেখেন আপনাদের জন্য এত কিছু করতেছে। ফ্রিতে এমসিকিউ প্র্যাকটিস শীট দিচ্ছি, দৈনিক 2টা করে পরীক্ষা নিচ্ছে, প্রতিদিন ক্লাস নিচ্ছে। প্রতিদিন ক্লাস আপনার পেড বেসে হবে না, আমার কাছে যারা পেড বেসে পড়বেন প্রতিদিন ক্লাস হবে না, তবে পেড বেসে একটা ধারাবাহিকতা থাকবে, এটা ইম্পর্টেন্ট। পেড বেসে একটা ধারাবাহিকতা থাকবে। ওকে, নেক্সট আসেন। এবার আসেন হচ্ছে আরেকটা জিনিস একটু শিখাই, তারপরে প্রভাব ব্যাখ্যাতে যাবো আমরা। এবার দেখেন হচ্ছে প্রভাব ব্যাখ্যাতে এই যে দুইটা পদ্ধতি পড়লাম না, এই দুইটা পদ্ধতির দুইটা চমৎকার উদাহরণ দিয়ে দেখবেন যে আপনি অটো বুঝা গেছেন ঘটনা কি ঘটবে। একটা উদাহরণ ধরেন এরকম ধরলাম আমরা, যেমন ধরুন হচ্ছে বেতন প্রদান 20,000 টাকা। আমি কোনটা বাড়লো কোনটা কমলো দেখবেন ম্যাজিকের মতো কাজ করবে, একটা বুঝলে আপনি আরেকটা বলে দিতে পারবেন। তাহলে বেতন প্রদান করছেন, তাহলে আপনার প্রথম কাজ কি? প্রথম কাজ কোন হিসাব সমীকরণের প্রভাব ব্যাখ্যা করতে গেলে, প্রথম কোন একটা লেনদেন যখন আপনার সামনে আসবে, আপনার প্রথম কাজ হচ্ছে এটা জাবেদা করা। সো জাবেদা করলে আমি যদি বেতন দিছি, বেতন আমার ব্যয়, তাহলে বেতন হিসাব হবে ডেবিট। বেতন হিসাব কি হবে খেয়াল করেন, কিভাবে অ্যানালাইসিস করবেন।
বেতন হিসাব হবে ডেবিট। ঠিক আছে, বেতন হিসাব কি হবে? ডেবিট। আর যেহেতু নগদে দিচ্ছি তাহলে নগদান হিসাব ক্রেডিট। নগদান হিসাব হলো ক্রেডিট। ডান। এবার আসেন আমরা এখান থেকে প্রভাবটা আমি কিভাবে ব্যাখ্যা করবো। আমি যে টেকনিক গুলো শিখলাম গুলো অনেকই ইনফরমেটিভ। ওকে, আচ্ছা, তিথি সুলতান আজকে ক্লাস করতেছেন প্রথমবার, থ্যাংক ইউ ভাই। ওকে, খেয়াল করেন কি বলতেছে। তাহলে এবার আমি আমি কি করি আপনি খেয়াল করেন, আমার টেকনিকটা দেখেন। এখানে মূল এন্ট্রিটা কি? বেতন। এখানে মূল এন্ট্রিটা কি? নগদ। তাহলে আপনার হিসাব সমীকরণের আমরা যে a ইকুয়ালস টু l প্লাস পাইছি, তাই না? বলেন তো এই বেতনটা আপনার কি? বেতনটা আপনার ব্যয় না? তাহলে ব্যয় কাকে প্রভাবিত করে? ব্যয় ওই কে প্রভাবিত করে। ব্যয় কাকে প্রভাবিত করে? ওই কে প্রভাবিত করে। তাহলে আমরা এর পাশে লিখি ও ই, এটা ওইতে যাবে। ওকে, তারপর দেখেন তো নগদ আপনার সম্পদ। তাহলে নগদ কাকে প্রভাবিত করবে? নগদ সম্পদকে প্রভাবিত করবে, অর্থাৎ এ কে প্রভাবিত করবে। তাহলে আমরা তার পাশে লিখলাম এ। এতটুকু আমরা পারছি, এতটুকু আমরা প্রত্যেকেরই পারা উচিত। আমরা যখন একটা জাবেদা করতে পারবো, জাবেদা করলে আমি বুঝে যাব কোনটা সম্পদ কোনটা দায়। এবারে আমার ঝামেলা কোন জায়গায় হয়? আমার ঝামেলা হচ্ছে বাড়ছে কমছে এই জায়গার মধ্যে। তো এই বাড়া কমার আগে আমাকে আগে বলতে হবে এই যে হিসাব সমীকরণের একটা প্রভাব ব্যাখ্যা করতেছি, এই প্রভাবটা কি নিট বা পরিমাণগত পরিবর্তন নাকি গুণগত, মানে গুণগত বা কাঠামোগত পরিবর্তন? কিভাবে বুঝবো আমরা? একটা হচ্ছে ওই, আরেকটা হচ্ছে এ। ওইটা হচ্ছে সমীকরণের এক পাশে, এটা হচ্ছে সমীকরণের আরেক পাশে। তাহলে আলটিমেটলি দুইটা উপাদান হিসাব সমীকরণের কয় পাশে আছে? দুই পাশে। তাহলে যেহেতু হিসাব সমীকরণের দুই পাশে দুইটা উপাদান আছে, তাহলে আমরা বলতে পারি এর ফলে কোন ধরনের পরিবর্তন হচ্ছে সমীকরণে? নিট বা পরিমাণগত পরিবর্তন। কোনো সন্দেহ আছে? নিট বা পরিমাণগত পরিবর্তন, কোন সন্দেহ থাকলে বলে ফেলেন। পরিবর্তন। ক্লিয়ার কিনা? হিসাব সমীকরণের দুই পাশে প্রভাব বলে আমরা কি বলি? নিট বা পরিমাণগত পরিবর্তন বলি। হিসাব সমীকরণের দুই পাশে প্রভাব বলে আমরা কি বলি? নিট বা পরিমাণগত পরিবর্তন। আর আপনাদের কি মনে আছে নিট বা পরিমাণগত পরিবর্তন হলে চিহ্নগুলো হয় একই রকম, অর্থাৎ হয় দুইটাই প্লাস হবে নয়তো দুইটাই মাইনাস হবে। তাহলে এতটুকু তো আমি অলরেডি নিশ্চিত হয়ে গেছি যে ওই আর এ হয় দুইটাই বাড়বে নয়তো দুইটাই কমবে, যেহেতু এক পাশে প্রভাব পড়তেছে। যেহেতু হিসাব সমীকরণের এক পাশে প্রভাব পড়ে যাচ্ছে এবং এটা নিট বা পরিমাণগত পরিবর্তন, এবং আমরা জানি এর ফলে হিসাব সমীকরণের অবশ্যই ফলাফলের পরিবর্তন আসবে এবং হয় দুইটা প্লাস হবে নয়তো দুইটা মাইনাস হবে। তাহলে তো নিশ্চিত দুইটা প্লাস বা দুইটা মাইনাস। এখন আমি যে কোনো একটা যদি শিওর হইতে পারি, আমি যদি বুঝি এটা মাইনাস তাহলে এটাও মাইনাস, যদি বুঝি এটা প্লাস তাহলে এটাও প্লাস, আমাকে কি এটার জন্য আবার অনেক চিন্তা করতে হবে? করতে হবে। তাহলে বেতন যেহেতু আমি দিচ্ছি আর উপরে যেহেতু বেতন আমার ব্যয়, তাহলে আমরা তো শিখছি ব্যয় হচ্ছে মালিকানা সত্ত্বের মেয়ে, আর মেয়ের খুঁজে পাইলে আমরা মালিকানা সত্ত্ব মাইনাস করে দিব। তাহলে এইটা যদি মাইনাস হয় তাহলে চোখ বন্ধ করে বলে দেন এটাও মাইনাস। চোখ বন্ধ করে কি বলে দেন? নিচেরটাও মাইনাস। অর্থাৎ আপনার কি পাইলো? মালিকানা সত্ত্ব হ্রাস, সম্পদ হ্রাস। ক্লিয়ার কিনা বলেন? এবং দেখেন মালিকানা সত্ত্ব কমে যাচ্ছে, সম্পদও কমে যাচ্ছে, তাহলে আলটিমেট ফলাফলের পরিবর্তন হয়ে যাবে। হবে কিনা? তার মানে আর্থিক অবস্থার যোগফলের পরিবর্তন হবেই হবে। বুঝতে পারছেন কিনা বলেন? অ্যানালাইসিস কি বুঝতে পারছেন? যে কোনো লেনদেন এভাবে অ্যানালাইসিস করা সম্ভব, যে কোনো লেনদেন। ঠিক আছে, হ্যাঁ, ফ্রি জিনিসের কদর একটু কম, ফ্রি জিনিসের কদর কম, কিন্তু আমার মতো এফোর্ট দিয়ে কেউ পড়াবে না ফ্রি ক্লাসে, এটা আমি নিশ্চিত বলতে পারি। অনেক টিচাররা ভালো পড়ায়, অনেক ভালো গাইডলাইন আপনি পাবেন, তো স্পেশালি নিবন্ধনের জন্য এইভাবে এফোর্ট দিয়ে কেউ আপনাকে পড়াবে না। এইচএসসি স্টুডেন্টের জন্য তো এই সিকিউ ক্লাসই হয় না, এডমিশন নিয়ে মূলত আমাদের অনেক ভালো ভালো প্ল্যাটফর্ম আছে। সো এডমিশনের উপর মূলত সবাই প্রায়োরিটি দেয়, কিন্তু আমরা এডমিশনের পাশাপাশি ইনশাল্লাহ আমরা একাডেমিক বিষয়গুলোতেও আপনাদের জন্য ভালো প্রায়োরিটি দিয়ে ক্লাস করছি। ওকে, আরেকটা উদাহরণ দেখি চলেন। এবার একটা উদাহরণ দেখি, নগদে আসবাব পত্র ক্রয় 20,000 টাকা। নগদে আসবাবপত্র ক্রয় কি? 20,000 টাকা। মানে পেইড কোর্সে দেখা যাবে যে আমরা তো এটার উপরে আরেকটা ক্লাস নিব, আমরা আরো কিছু গুরুত্বপূর্ণ মানে বেসিক এমসিকিউ মানে মানে উদাহরণ প্র্যাকটিস করবো, কিন্তু বেসিক আলোচনা এটাই। ওকে, তাহলে খেয়াল করেন তো আপনি এখানে কি কিনছেন বলেন তো? আসবাবপত্র কিনছেন। কি কিনছেন? আসবাবপত্র। কিভাবে কিনছেন? নগদে কিনছেন। ব্যাস, এতটুকু আলোচনা হয়ে গেল। তাহলে এবার জাবেদা কি হবে বলেন? জাবেদা করে ফেলতে পারবো না আমরা সবাই? জাবেদা কি হবে? জাবেদা হবে, যেহেতু আসবাবপত্র ক্রয় করছি, আসবাব পত্র হয়ে যাবে ডেবিট, আর নগদে কেনার কারণে নগদান হয়ে যাবে
ক্রেডিট। এতটুকু আশা করছি কারো কোনো প্রবলেম হওয়ার কথা না। তাহলে আসবাবপত্র আর নগদ চলে আসছে। এখন আসবাবপত্র আমার কি সম্পদ না? তাহলে আসবাবপত্র যদি সম্পদ হয় তাহলে আসবাবপত্র সম্পদ হলে কোথায় যাবে বলেন তো? এতে যাবে। নগদ আমার সম্পদ, তাহলে কোথায় যাবে? এতে যাবে। এবার বলেন তো, আমরা নরমালি হিসাব সমীকরণটা কি জানি? a ইকুয়ালস টু l প্লাস এর ওই, এটা জানি কিনা আমরা? তাহলে এটা যদি জানি তাহলে এটা হিসাব সমীকরণের দুইটাই তো এর মধ্যে পড়ছে। তাহলে এটা হিসাব সমীকরণের কয় পাশে আছে? এক পাশে আছে কিনা? এটা হিসাব সমীকরণের এক পাশে আছে কিনা? তাহলে যদি এক পাশে থাকে তাহলে আমরা এটাকে কি পরিবর্তন বলতে পারি? আমরা এটাকে বলতে পারি না গুণগত বা কাঠামোগত পরিবর্তন? গুণগত বা কাঠামোগত পরিবর্তন বলা যায়? গুণগত বা কাঠামোগত পরিবর্তন, পরিবর্তন, গুণগত বা কাঠামোগত পরিবর্তন, গুণগত বা কাঠামোগত পরিবর্তন। গুণগত বা কাঠামোগত পরিবর্তন হলে কি হয়? আলটিমেট যোগফলের কোনো পরিবর্তন হয় না, অর্থাৎ একটা প্লাস হলে আরেকটা মাইনাস, একটা মাইনাস হলে আরেকটা কি হয়? প্লাস হয়। এই তো হয় নাকি? তাইলে আমরা তো বুঝে গেলাম যে ভাই গুণগত বা কাঠামোগত পরিবর্তন হলে এটা হিসাব সমীকরণের এক পাশে প্রভাব বোঝায়, আলটিমেটলি একটা প্লাস হলে আরেকটা মাইনাস হয়। তাহলে আপনি তো এটা নিশ্চিত হয়ে গেছেন যে আপনি জানেন না কোনটা প্লাস কোনটা মাইনাস, কিন্তু আমি কিন্তু এমসিকিউ উত্তর করতে পারবো, কারণ আমি জানি এই দুইটাই যেহেতু সম্পদ একটা বাড়বে আর একটা কমবে, তাহলে আমি উত্তর খুঁজে বের করে ফেলতে পারবো সম্পদ বৃদ্ধি সম্পদ হ্রাস। আমার কিন্তু কি করার দরকার নাই, বোঝার দরকার নাই এটা মাইনাস নাকি প্লাস, এটা মাইনাস নাকি প্লাস। আমি বুঝে গেছি যেহেতু এক পাশে প্রভাব পড়ছে, একটা প্লাস একটা মাইনাস। সিম্পল, যে কোনো উদাহরণ আমরা সলভ করে ফেলতে পারবো। তাহলে নগদান যেহেতু কিনছি, নগদের টাকা চলে গেছে, সোজা কথা চলে যাওয়া মানে মাইনাস। তাহলে এটা মাইনাস হলে আলটিমেটলি এটাও কি করতে হবে? প্লাস করতে হবে। তাহলে দেখেন তো একটা প্লাস একটা মাইনাস, তাহলে সম্পদ বৃদ্ধি সম্পদ হ্রাস, আলটিমেটলি সম্পদের কোনো পরিবর্তন হয় নাই, আর্থিক অবস্থা যোগফলের কোনো পরিবর্তন কিন্তু এখানে হয় নাই। এবং আরেকটা ইন্টারেস্টিং জিনিস আপনারা এখান থেকে মনে রাখতে পারেন, আমরা একটা লাইন পড়ছি না এইভাবে যে সম্পদ বাড়লে ডেবিট, পড়ছে কিনা? সম্পদ বাড়লে কি হয়? ডেবিট। আটা পড়ছি না সম্পদ কমলে ক্রেডিট, সম্পদ কমলে ক্রেডিট। এইটা হচ্ছে হিসাব বিজ্ঞানের স্বর্ণ সূত্র। এইটা দিয়েও হিসাব সমীকরণ ব্যাখ্যা করা যায়। কিভাবে দেখেন, সম্পদ বাড়লে হয় ডেবিট, আবার এই সম্পদের পরিমাণটা যদি কমে তাহলে হয় ক্রেডিট। তাহলে এবার একটু উল্টা করে বলেন তো, সম্পদ যদি ডেবিট দিকে থাকে তাহলে সম্পদ বাড়ে, সম্পদ যদি ক্রেডিট দিকে থাকে তাহলে সম্পদ কমে, বলা যায় কিনা উল্টা করে চিন্তা করলে? তাহলে দেখেন তো আসবাবপত্র সম্পদ কোন দিকে আছে? ডেবিট দিকে। তাহলে সম্পদ কখন ডেবিট দিকে থাকে? যখন সম্পদ বাড়ে, এই জন্য সম্পদ প্লাস হয়েছে। আবার চিন্তা করেন, সম্পদ কমলে ক্রেডিট, তাহলে সম্পদ ক্রেডিট দিকে থাকা মানে সম্পদ কমতেছে। তাহলে এখানে সম্পদ দেখেন তো কোন দিকে আছে? ক্রেডিট দিকে আছে না, এই জন্য সম্পদ কমতেছে। তাহলে ওই যে হিসাব বিজ্ঞানের স্বর্ণ সূত্রের উপর বেস করেও কিন্তু আপনি এগুলা বলতে পারেন কিনা? তাহলে এটা কোন ধরনের পরিবর্তন? এটা গুণগত বা কাঠামোগত পরিবর্তন, প্লাস মাইনাস বুঝে গেলাম, এর ফলে আর্থিক অবস্থা যোগফলের কোনো পরিবর্তন হবে না। তাহলে এই দুই পরিবর্তন আপনারা ক্লিয়ার কিনা? দ্রুত বলেন, এই দুই পরিবর্তন আপনারা ক্লিয়ার কিনা? কোনো প্রবলেম আছে কারোর? কোনো প্রবলেম আছে এই বিষয়ে? থাকার কথা না, থাকার কথা, থাকার কথা না। ক্লিয়ার? দ্রুত, কারোর বেসিকে কোনো প্রবলেম আছে কিনা দ্রুত বলেন। আমি একটা এক্সাম্পল দিচ্ছি, সবাই এটার ব্যাখ্যা করবে। কি বাড়লো কি কমলো বলবেন। বিক্রয়ের উদ্দেশ্যে আসবাবপত্র ক্রয় 1,00,000 টাকা। আপনারা এটার ফলে কি বাড়লো কি কমলো দ্রুত আমাকে কমেন্টে জানান। এর ফলে কি বাড়লো কি কমলো দ্রুত জানান, ঠিক আছে? কেউ যদি ঠান্ডা মাথায় এই এক ঘন্টার ক্লাসটা কেউ করে হিসাব সমীকরণ, আজীবন তার আর কোনো সমস্যা থাকবে না। অ্যাটলিস্ট আমার আইডিয়া যা বলে আর কি, একটু দ্রুত এটার প্রভাবটা বলেন। আর ফাঁকে আমি আমার পেড কোর্স সম্পর্কে আপনাদেরকে একটু জানাই দিতে চাই, কেউ বিরক্ত হবেন না, কারণ পেড কোর্স নিয়ে অনেকে জানতে চান, তাই আমি একটু জানাই দিতে চাই পেড কোর্সের ব্যাপারে। পেড কোর্সে কিন্তু আমরা সকল সাবজেক্ট পড়াবো না, শুধু সাবজেক্টিভ বিষয় কিন্তু আমরা পেড কোর্সে পড়াবো, এটা আমি আগে বলে রাখি, কারণ অনেকে ভুল ধারণা থাকে যে পেড কোর্সে আমাকে কয়েকজন নক করছে যে পেড কোর্সে আমি সকল সাবজেক্ট পড়াবো কিনা। পেড কোর্সে আমরা শুধু কি সাবজেক্ট পড়াবো বলেন তো? আমরা শুধু কমার্সের সাবজেক্ট গুলো আপনাদেরকে পেড কোর্সে পড়াবো, ঠিক আছে? শুধু কমার্সের সাবজেক্ট গুলো আমরা পেড কোর্সে পড়াবো। সো পেড কোর্সের আমরা কি কি আপনাদেরকে দিব, সকল বিষয়ের উপরও ক্লাস হবে না, সব বিষয় আমরা ভর্তি নিচ্ছিও না। আমরা ব্যবসা শিক্ষা ভর্তি নিচ্ছি যারা স্কুল পর্যায়ে পরীক্ষা দিবেন তাদের জন্য, আর স্কুল পর্যায়ে আপনার 4টা সাবজেক্টের উপর প্রশ্ন হবে, অ্যাকাউন্টিং, ফিনান্স, ব্যবসা উদ্যোগ, আর হচ্ছে মার্কেটিং ওর কিছু প্রশ্ন থাকবে। যারা কলেজে পরীক্ষা দিবেন হিসাব বিজ্ঞান, ব্যবস্থাপনা আর ফিনান্স, এই 3টা বিষয়ে আমরা আপনাদের
মানে হচ্ছে ভর্তি নিচ্ছি, 3টা বিষয় কোর্স আমরা করাবো। ক্লাস 1 তারিখ থেকে শুরু হওয়ার কথা, 1 তারিখ থেকে শুরু হবে, কোনো সমস্যা নাই, কিন্তু ভর্তির জন্য একটা স্পেশাল অফার ছিল, স্পেশাল ডিসকাউন্ট ছিল। তারপরে তার আগে আমরা একটু জেনে নেই আমাদের কোর্সে আপনারা আসলে কি কি পাবেন। হ্যাঁ, আমাদের কোর্সে হচ্ছে আপনারা যেটা পাবেন, আমাদের প্রতিটা মানে প্রতিটা সাবজেক্টের জন্য যারা ভর্তি হবেন, প্রতি সাবজেক্টের জন্য 30টা করে ক্লাস পাবেন, আর 45টা করে স্কুল পর্যায়ে 45টা ক্লাস, 30টার উপরে এবং 45টার উপরে ক্লাস হবে। টপিক ভিত্তিক পরীক্ষা 30টা, মডেল টেস্ট 10টা, আর ফ্রি ক্লাস, ফ্রি পরীক্ষা তো প্রতিদিনই হচ্ছে, প্রতিদিন ফ্রি পরীক্ষা হচ্ছে না বলেন। পিডিএফ শিট পাবেন, সাথে এমসিকিউ প্র্যাকটিস শিট। এই যে আপনাদেরকে দেখবেন প্রতিদিন একটা করে এমসিকিউ শিট দিচ্ছি কিনা, এই এমসিকিউ শিটটাই যেখানে 50টা প্রশ্ন আসছে এখানে 200টা প্রশ্ন থাকবে। কোন একটা চ্যাপ্টারের 200 এমসিকিউ প্রশ্ন আপনার প্রত্যেকটা টপিকের জন্য 250 এমসিকিউ প্র্যাকটিস আলাদা করে পাবেন, এবং একটা থিওরি শিট থাকবে যেখানে নিয়ম কানুন সবকিছু থাকবে। আর এই শীটগুলো এত যত্ন নিয়ে ইনশাল্লাহ আমি রেডি করব। কেউ যদি কোনো বই না কিনতে চান তাতেও কোনো সমস্যা হবে না, অর্থাৎ শুধু শীটগুলো পড়লেই আপনার বইয়ের চেয়েও ভালো পড়া হয়ে যাবে। মার্কেটে যে বইগুলো আসবে বা যেগুলো আসবে অলরেডি বা আসতেছে, ওগুলা দেখা যাবে যে আমি কি বললাম আপনার, আমার শীটগুলো জোড়া দিয়ে একটা বই বাই করতে পারি এখন বাজারে, কিন্তু আমি বই বের করব না। আমি হচ্ছে আপনাদেরকে আমার এই ম্যাটেরিয়াল গুলো প্রোভাইড করবো ইনশাল্লাহ। রেকর্ড ক্লাস থাকবে, কেউ যদি লাইভে ক্লাস করতে না পারেন রেকর্ড ক্লাস করবেন। সপ্তাহে 3 দিন ক্লাস হবে, সপ্তাহে 3 দিন ক্লাস হবে। আপনাদের সাথে কথা বলে দিনগুলো আমরা ঠিক করবো, টাইমটা আপনাদের সাথে কথা বলবো, তবে সন্ধ্যার পরে টাইমটা হবে বেসিক্যালি। ওকে, ফেসবুক সিক্রেট গ্রুপে লাইভ ক্লাস হবে, এবং আমাদের সার্বক্ষণিক সহযোগিতার জন্য হোয়াটসঅ্যাপ গ্রুপ একটা থাকবে। ওকে, সো এই হচ্ছে কি আমাদের পেড কোর্সে আপনারা যা যা পাবেন। পরীক্ষাগুলো মোস্ট প্রবাবলি আমরা ওয়েবসাইটের মাধ্যমে নেওয়া প্ল্যান করতেছি। এর মধ্যে যদি আমাদের ওয়েবসাইট বা অ্যাপস ডেভেলপ হয় তাহলে আপনারা এগুলোর মাধ্যমে আপনাদের পরীক্ষাগুলো দিতে পারবেন। মানে এত কিছু কিভাবে পাবেন? আমাদের রেগুলার কোর্স যারা স্কুলে ভর্তি হইতে চাইবেন তাদের জন্য 2500, ব্যবসা হিসাব বিজ্ঞান ব্যবস্থাপনা ফিনান্স 2000 টাকা করে নিচ্ছে, কিন্তু একটা বিশাল অফার থাকতেছে। এই অফারের মেয়াদটা অলরেডি যারা ভর্তি হয়েছেন তাদের একটু মন খারাপ হইতে পারে, কিন্তু আমাকে অনেকে নক করছেন আপনারা এই অফারের মেয়াদটা একটু বাড়ানোর জন্য। সো এই অফারটা হচ্ছে আমরা 50% ডিসকাউন্টে আপনাদের ভর্তিটা নিচ্ছি। স্কুল পর্যায়ে আমরা 1250 টাকায় ভর্তি নিচ্ছি, এবং 999 টাকা হচ্ছে কলেজ পর্যায়ে ভর্তি নিচ্ছি। যেমন আপনি হিসাব বিজ্ঞান দিবেন, তাহলে হিসাব বিজ্ঞানের জন্য পড়লে আপনি 999 টাকা দিবেন। স্কুল পর্যায়ে 4টা সাবজেক্টের জন্য আমরা 1250 টাকা নিচ্ছি। আর কেউ যদি দুইটা একসাথে পড়তে চান, যে আমি স্কুলও দিব কলেজও দিব, কারণ সিট যেহেতু কম আমাকে একটু ভালো করে প্রস্তুতি নিতে হবে, তাই দুইটা যদি পড়েন তাহলে দুইটা একসাথে আমরা 1500 টাকায় আপনাদের কাছ থেকে ভর্তি নিচ্ছি। ঠিক আছে, দুইটা একসাথে 1500 টাকা। আলহামদুলিল্লাহ অনেকে ভর্তি হচ্ছে, অনেকে যোগাযোগ করে রাখছে, কিন্তু ওই যে বললাম একটা জটিলতা, 1 তারিখের মধ্যে অনেকের কাছে টাকা পয়সা নাই, একটু ঝামেলা আছে, তারা হচ্ছে কি করতে চায়, মানে আগামী মাসে একটা সময় চায়। তো এই জন্য আমরা কি করছি, আগামী মাসের 5 তারিখ পর্যন্ত, অর্থাৎ আমরা 5 তারিখ পর্যন্ত আমাদের ভর্তি ডেডলাইনটা আপাতত এক্সটেন্ড করলাম। সার্কুলার হওয়া পর্যন্ত তো অবশ্যই ভর্তি চলবে, কিন্তু আপনি যখন কোর্সটা শুরু থেকে শুরু করবেন এটা আপনার জন্য ভালো হবে, আপনার পড়ার মধ্যে একটা স্পিড চলে আসবে। এমনিতে পোস্ট কম, নাম্বার 140 থাকবে 200-র মধ্যে, সুতরাং আমাকে আগে থেকে প্রস্তুতি না নিলে কিন্তু এই কম্পিটিশনে আমি টিকে থাকতে পারবো না। সো এই অফারটা, অর্থাৎ এই 50% অফারে যেটা আছে, এটা আমাদের ছোট ভাই বোনদের কথা চিন্তা করে যান 5 তারিখও না, আমি এটা 7 তারিখ করে দিলাম। ঠিক আছে, 7 তারিখ পর্যন্ত আপনারা ভর্তি হতে পারবেন। আশা করছি 1 তারিখের পরে যারা কমিটমেন্ট দিচ্ছেন তারা ভর্তি হয়ে যাবেন। এবং আমি বিশ্বাস করি যে আমার কাছে আপনি পড়েন কোনো না কোনো এক জায়গায় তো আপনাকে পড়তে হবে, কিন্তু বুঝে শুনে ডিসিশন নিয়ে। ঠিক আছে, আপনি যার পড়া ধরতে পারেন, গুছাইয়া আপনাকে পড়াইতে পারে তাদের কাছে ভর্তি হন। আপনি নিজে নিজে গুছাইতে পারবেন না, অনেক কিছু অ্যাকাউন্টিং এর অনেক বিষয়বস্তু আছে, ফিনান্সের অনেক নতুন নতুন জিনিস আছে যেগুলো বিবিএ তে পড়ছেন আবার পড়তে হবে, তো এগুলো আপনি রেডি করতে পারবেন না। রেডি করে দেওয়ার জন্য একজন মেন্টর আপনার থাকা উচিত। এই জন্য আমি বলবো যে নিবন্ধন পরীক্ষার জন্য এমন ভাবে নিজেকে প্রস্তুত করেন যেন অন্য চাকরি পরীক্ষাতে আপনি সহযোগিতা পান। কয়েকটা ভাইভা ফেস করতে গেলে যেন আপনার সাবজেক্টিভ নলেজের জন্য যেন আপনার ভাইভা বোর্ডে অপমান না হইতে হয়। হিসাব বিজ্ঞানের অনেক কিছুই আপনারা মৌলিক জিনিসগুলো জানেন না, যারা ফিনান্সের মৌলিক জিনিস জানেন না, ব্যবস্থাপনার মৌলিক জিনিস জানেন না, সেই কোর্স গুলোতে ভর্তি হলে ইনশাল্লাহ যেভাবে বেসিক ধরে ধরে এখানে পড়াচ্ছি এরকম করে প্রত্যেকটা টপিকের বেসিক ধরে ধরে পড়াবেন ইনশাল্লাহ। কোনো কোনো চ্যাপ্টারে একাধিক ক্লাস থাকবে, এই ক্লাসগুলো যখন আপনি করবেন আপনি শিখবেন, মূল বিষয় হচ্ছে আপনি শিখবেন, এরপরে আপনি চাকরি পান আর না পান সেটা তো পরের বিষয়। এবং আরেকটা স্পেশাল অফার আছে, সেটা হচ্ছে কেউ যদি ভর্তি হওয়ার পরে চূড়ান্ত সুপারিশ প্রাপ্ত হন, যত টাকা দিয়ে ভর্তি হবেন পুরো টাকাটা আপনাকে ফেরত দিয়ে দিব ইনশাল্লাহ। মানে মানি ব্যাক গ্যারান্টি, সোজা কথা, চাকরি পাইবেন, সুপারিশ প্রাপ্ত হবেন, ইনশাল্লাহ আপনার পুরো টাকাটা আমি আপনাকে ব্যাক দিব। তো এই ছিল আমাদের বেসিক মানে হচ্ছে আমাদের কোর্সের ডিটেলস। আশা করছি আপনারা যারা ভর্তি হতে চান তারা আমাদের ইনবক্সে যোগাযোগ করবেন, এবং আমাদের যেই এখানে যে বিকাশ নাম্বারটা দেওয়া আছে লাস্টে 34, এইটাতে নক করে আপনারা চাইলে কি হতে পারবেন, ভর্তি হতে পারবেন ইনশাল্লাহ। ঠিক আছে, তো সবাই ডিসিশন নেন, ভালো ডিসিশন নেন, চিন্তা ভাবনা করে নেন,
ভালো কিছু হয় সেরকম ডিসিশনই নেন। ঠিক আছে, ঠিক আছে, তাহলে চলেন আমরা আমাদের পড়াশোনায় ফেরত আসি। তো হিসাব সমীকরণের যে প্রভাবটা বলছিলাম, এখানে একটা ঝামেলা ছিল। পরেশ ভাই 10 তারিখের মধ্যে ভর্তি হবেন, ওকে, অনেকে বলে রাখছে একটু মানে আগামী মাসে হইলে ভালো হয়। সবার কথা চিন্তা করে একটু শুরু করলাম, মানে আমি একটু টাইমটা এক্সটেন্ড করে দিলাম। ভর্তি হন, আমি অনেক স্টুডেন্ট নিয়ে পেড কোর্সটা আমি পড়াইতে চাই, আমি শিখাইতে চাই স্টুডেন্টকে, এটা হচ্ছে আমার মূল টার্গেট। যাই হোক, দেখা যাক, আল্লাহ ভরসা। বড় বড় প্ল্যাটফর্মে প্রলোভনে পড়ে ভর্তি হলে পরবর্তী দিকে দেখবেন হয়তো ইনস্ট্রাক্টর আপনার পছন্দ হয় নাই, কারণ তারা তো আর আপনি ইনস্ট্রাক্টর দেখায় আপনাকে ক্লাস নিয়ে আপনাকে ভর্তি করে নেয়। সো ভর্তি হওয়ার আগে স্ট্রাকদার ক্লাস করে নিন, তাহলে কম্পেয়ার করতে সুবিধা হবে, তারপরে ভর্তি হওয়ার ডিসিশন নিন। ওকে, ফেসবুকে কোনো কিছু দেখে, লুক্রেটিভ কিছু দেখে আপনি ভর্তি হয়ে যান না। ওকে, বিক্রয়ের দোষে আমার শীটের কোয়ালিটি মানে টোটালি ডিফারেন্ট হবে, সোজা কথা। অনেক অ্যানালাইসিস করে কয়েকটা বই আমি মার্কেটে আসবে সেগুলো নিব, আমার শীট যেগুলো আছে আরো মডিফাই করে আপনাদেরকে দিব। মানে আপনি একটা বই কিনবেন, কিন্তু আমি আপনাকে 5-6টা বইয়ের কম্বিনেশন করে আপনাকে শীটটা প্রোভাইড করবো, সুতরাং বই আপনার কোনো প্রয়োজন নাই, সোজা কথা। ওকে, তো চলেন আমরা পড়াশোনা করি, বাকি কথা ইনশাল্লাহ ক্লাস হবে। বিক্রয়ের উদ্দেশ্যে আসবাবপত্র ক্রয়, যখন মনে রাখবেন বিক্রয়ের উদ্দেশ্যে আপনি কোনো সম্পদ ক্রয় করবেন, ওই সম্পদটা আর আপনার সম্পদ থাকবে না, ওই সম্পদ আর আপনার কি থাকবে না, সম্পদ থাকবে না, ওই সম্পদ হয়ে যাবে আপনার কি, ওই সম্পদ হয়ে যাবে আপনার পণ্য, ওই সম্পদ আপনার কি হয়ে যাবে, ওই সম্পদ আপনার পণ্য হয়ে যাবে। তাহলে এখানে বিক্রয়ের উদ্দেশ্যে আসবাবপত্র ক্রয়, এই আসবাবপত্রটা যদি আপনি সম্পদ ধরে প্রভাব ব্যাখ্যা করেন, তাহলে আপনি কি করছেন, আসবাবপত্র হিসাব ডেবিট করছেন আর নগদান হিসাব ক্রেডিট করছেন, তাই তো? তাহলে আপনি কি করছেন, সম্পদ বৃদ্ধি করছেন আর সম্পদ হ্রাস করছেন। কিন্তু এটা তো আপনার সম্পদ না রে ভাই, এটা আপনার কি পণ্য, কারণ বিক্রির উদ্দেশ্যে আনছেন, বিক্রি করে দিবেন। তাহলে যার ফার্নিচার দোকান আছে, তার ফার্নিচার গুলো তো তার জন্য সম্পদ না, এগুলো তার জন্য পণ্য, কারণ এগুলো তো সে ব্যবহার করে না। তো পণ্য ক্রয়, এখানে আসবাবপত্র না কিনে ধরে নিতে হবে পণ্য ক্রয় করছে, যাবে কি হবে, ক্রয় হিসাব হবে ডেবিট, নগদান হিসাব হবে ক্রেডিট। ঠিক আছে, ক্রয় হিসাব ডেবিট, নগদান হিসাব হবে ক্রেডিট। তাহলে ক্রয় আমার ব্যয়, ব্যয়ের ফলে মালিকানা সত্ত্ব আমার হ্রাস পাচ্ছে, আর এদিক দিয়ে আমার সম্পদ হ্রাস পাচ্ছে। তাহলে আলটিমেটলি এই লেনদেনের প্রভাব ব্যাখ্যাটা কি হবে, সম্পদ হ্রাস, মালিকানা সত্ত্ব হ্রাস, সম্পদ হ্রাস আর কি হ্রাস, মালিকানা সত্ত্ব। কোর্স করলে কত করছি, আকলিমা আক্তার শুধু ম্যানেজমেন্টের জন্য কোন মানে কলেজ লেভেলের জন্য আমরা 999 টাকা কোর্স নিয়েছি। তবে আমার আপনার জন্য পরামর্শ থাকবে, যদি আপনি মানে কলেজের জন্য পড়বেনই, আপনার দুইটার জন্যই পড়া উচিত, কারণ আসলে সিটের সংখ্যা কম, দুই জায়গায় পরীক্ষা দিলে কিন্তু আপনার জন্য কি হবে, সুবিধা হবে। আসবাবপত্র ডেবিট, নগদান ক্রেডিট, আপনাকে বুঝতে পারছেন এই লেনদেনটা অনেকে ভুল ব্যাখ্যা করছেন। আচ্ছা, এরপরে আসুন হচ্ছে আরো কয়েকটা লেনদেন আমরা একটু দেখি। যেমন ধরুন হচ্ছে জীবন বীমা প্রিমিয়াম প্রদান, জীবন বীমা হিসাব সমীকরণ কিন্তু আরো ডেপথের অনেক আলোচনা আছে। প্রিমিয়াম প্রিমিয়াম প্রদান, জীবন বীমা প্রিমিয়াম প্রদান, কি প্রদান বলেন তো, জীবন বীমা প্রিমিয়াম প্রদান। তো জীবন বীমা প্রিমিয়াম প্রদান হলে তাহলে আমাদের কি হবে বলেন, পেড কোর্স নিয়ে কারো কোনো জানা থাকলে কমেন্ট করতে পারেন। জীবন ডাকার মালিকের, তাহলে মালিকের প্রিমিয়াম প্রদান করা হয়েছে, কোথেকে দেওয়া হয়েছে কিছু বলা নেই, ধরে নিতে হবে ব্যবসা থেকে দিছে। মালিকের কোনো খরচ যদি কোনো ক্লু দেওয়া না থাকে, কোথেকে প্রদান করা হয়েছে, অনেক বছর পর আজ হিসাব বিজ্ঞান পড়তেছি। আচ্ছা, কেন মাঝখানে কি হয়েছিল ভাই, জীবন বীমা প্রিমিয়াম প্রদান করছেন কিন্তু কি করেন নাই, কোথেকে দিচ্ছেন সেটা বলেন নাই, কারণ এটা স্পষ্ট জীবন মালিকের। তাহলে মালিকের প্রিমিয়াম কোথেকে দিচ্ছেন কিছু যদি বলা নাই, ধরে নিতে হবে ব্যবসা থেকে দিচ্ছেন। মালিকের কোনো খরচ আপনি যদি ব্যবসা থেকে দেন, মালিকের কোনো খরচ যদি কিসের দেন, ব্যবসা থেকে দেন, তাহলে অবশ্যই অবশ্যই সেটা উত্তোলন হিসাবে গণ্য করতে হবে, কারণ মালিকের দিয়ে দিচ্ছেন, মালিক নিয়ে যাচ্ছে। তাহলে আলটিমেটলি যাবে তো হবে কি, উত্তোলন হিসাব হবে ডেবিট, আর নগদান হিসাব কি হবে, নগদান হিসাব হবে, নগদান হিসাব হবে ক্রেডিট। উত্তোলন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। ঠিক আছে, কিভাবে এই জীবন বীমার জায়গায় যদি আয়কর থাকতো সেম যাবে হইতো, কারণ আয়করটা কার জন্য দেওয়া হয়, মালিকের জন্য। কোথেকে দিছে কিছু বলা নাই, তাহলে ধরে নিতে হবে ব্যবসা থেকে দিছে। ব্যবসা থেকে মালিকের কোনো খরচ প্রদান করলে সেটা উত্তোলন ডেবিট, নগদান ক্রেডিট। যেমন ধরুন মালিকের ছেলের স্কুলের বেতন প্রদান, কোথেকে দিচ্ছেন কিছু বলা নাই, ছেলে মালিকের, কিন্তু বেতন কোথেকে দিছে কিছু বলছে, বলে নাই, ধরে নিতে হবে ব্যবসা থেকে দিছে, যাবে তো উত্তোলন ডেবিট, নগদান ক্রেডিট। মালিকের স্ত্রীর গহনা বিল পরিশোধ, কোথেকে দিছে কিছু বলা আছে নাই, তাহলে যাবে তো উত্তোলন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। অনেকে মনে করে এগুলো লেনদেন না, এগুলো অবশ্যই লেনদেন। মালিকের কোনো ব্যক্তিগত খরচ কোথেকে প্রদান করা হয়েছে, এই নিয়ে যদি স্পষ্ট কোনো তথ্য আপনাকে দেওয়া না থাকে, ধরে নিতে হবে এগুলো ব্যবসা থেকে দেওয়া হচ্ছে। ওকে স্যার, দুইটা ভর্তি হলে ক্লাস করবো কিভাবে, দুইটা ভর্তি হলে ক্লাস করবেন, আমরা ক্লাস রুটিন তো আপনাকে দিব, সেই রুটিন অনুযায়ী তো আপনি ক্লাস করবেন। কিছু কমন টপিক থাকবে না, তখন একসাথে ক্লাস হবে। আবার আপনার তো সব টপিক মিলবে না, তখন এগুলো আলাদা গ্রুপে ক্লাস হবে। কোনো সমস্যা নেই, একটার সাথে আরেকটার কোনো কনফ্লিক্ট হবে না। ঠিক আছে, একটার সাথে আরেকটার কোনো কনফ্লিক্ট হবে না। উত্তোলন ডেবিট, নগদান ক্রেডিট। তাহলে উত্তোলন কোথায় যায় বলেন তো, উত্তোলন সে মালিকানা সত্যের মধ্যে যায়। নগদ কোথায় যায়, এতে যায়। তাহলে কয় পাশে প্রভাব পড়তেছে, দুই পাশে, হয় দুইটা প্লাস নয়তো দুইটাই মাইনাস। উত্তোলন হচ্ছে মালিকানা সত্যের মেয়ে, তাই মাইনাস, এটা মাইনাস হলে এটাও মাইনাস, অর্থাৎ সম্পদ হ্রাস, মালিকানা সত্য হ্রাস।
ঠিক আছে, এবার একটা অ্যানালিটিক্যাল কোশ্চেন দিয়ে আমরা আমাদের ক্লাস শেষ করব। বাদ বাকি দায়িত্ব হচ্ছে আপনাদের নিজে নিজে প্র্যাকটিস করে নিজেকে ডেভেলপ করে। দেখেন প্রশ্ন খেয়াল করেন, নিচের কোন টির ফলে আর্থিক, মানে একটু যদি ডিপ থেকে কোশ্চেন করে এগুলো আসবে। হিসাব সমীকরণের কিন্তু ম্যাথও আছে, একটু অ্যানালাইটিক্যাল ম্যাথ করা যায়, ওগুলা তো আর দেখানোর সময় পাচ্ছে না। নিচের কোনটির ফলে আর্থিক অবস্থা, মানে হিসাব সমীকরণ আরো ভালো করে শিখতে গেলে আমার আর একটা ক্লাস লাগবে। আর্থিক অবস্থার বিবরণীর যোগফলের পরিবর্তন হবে না। এটা যারা পারবেন তারা মনে করেন আজকের ক্লাসটা পুরোপুরি বুঝতে পারছেন, ধরে নেওয়া যাবে। ওকে, শিল্পা কারেন্ট ছিল না, করে নেবেন ক্লাস, সমস্যা নেই। ক নগদ পণ্য বিক্রয়, খ পাওনাদারকে পরিশোধ, গ দেনদার হতে পাওয়া গেল, মানে টাকা লিখতেছি না আর কি, হ্যাঁ এগুলো এক একটা লেনদেন। তারপরে দেখি এই প্রশ্ন সমাধান করেন, যদি কেউ পারেন তার জন্য বাহবা থাকবে। এবং এটা পারা মানে আজকে আপনার আমার ক্লাস পুরোপুরি বুঝতে পারছেন আমি ধরে নিব, এবং আমরা আমাদের ক্লাসটা শেষ করব। হিসাব সমীকরণ অবশ্যই ভালোভাবে শিখতে হবে, রাইট, আউটস্ট্যান্ডিং, থ্যাংক ইউ। অনেক কিছু ভুলে গেছি, হ্যাঁ বেসিক ক্লাস গতকালকে ক্লাসটাও করে ফেলতে হবে, অনেক কিছু ভুলে গেলে গতকালকে ক্লাসটাও করার চেষ্টা করবেন। ঠিক আছে, দ্রুত বলেন, 1 মিনিট সময়, আমরা ক্লাস শেষ করব। দেখে এটা কে বলতে পারেন, নিচের কোনটির ফলে আর্থিক অবস্থার যোগফলের পরিবর্তন হবে না? আর্থিক অবস্থার যোগফলের কোনো পরিবর্তন হবে না, হবে না, না পড়তে হবে কিন্তু, হ্যাঁ হবে না বলছি। দেখি কে এটা সঠিক উত্তর দিতে পারে। হেমন্তের শিশির বলছেন কি হবে, ঘ নাম্বার। ওকে দেখি আর কেউ, ফার্স্ট 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 শেষ করবো। আগামীকালকে কোনো ফ্রি ক্লাস নাই, আগামীকালকে আমার এইচএসসি স্টুডেন্টদের জন্য একটা পেড কোর্স আছে, আমরা ওইটাতে ক্লাস নেবো। কামরুল ভাই বলছেন এ হবে, আচ্ছা দেখা যাক। ওইটার ক্লাস হবে, আমরা 1 তারিখের আগে ওই বেসটা শেষ করবো। শুক্র শনিবার 2 দিন ক্লাস হবে, 3 দিন ক্লাস নিয়ে নেবো। তো কালকের পরে আপনাদের আবার ফ্রি ক্লাস হবে ইনশাল্লাহ, ঠিক আছে। কিন্তু কালকে 2টা পরীক্ষা হবে, কালকে 2টা পরীক্ষা হবে, ভর্তি চলমান থাকবে, ওগুলো আপনারা দিবেন, ঠিক আছে। পরীক্ষা হবে, ভর্তি পাবেন, শীত চলবে। জি পরেশ ভাই, আর কেউ কি বলতে পারতেছি না? আহাদুল সর্দার বলছেন গ হবে, একটু গুলাই ফেলছে আমরা মনে হয়, খেয়াল করেন। আপনাদেরকে বলছি যে আর্থিক অবস্থা যোগফলের পরিবর্তন হয় না কোন পরিবর্তনের ফলে? যদি হিসাব সমীকরণের কয় পাশে প্রভাব পড়ে? এক পাশে প্রভাব পড়ে। আর এক পাশে প্রভাব পড়লে আমরা কোন পরিবর্তন বলি? গুণগত বা কাঠামোগত পরিবর্তন বলি, তাই না? কাঠামোগত পরিবর্তন। তাহলে বোঝা যাচ্ছে গুণগত বা কাঠামোগত পরিবর্তন একটা আছে, যেটার ফলে হিসাব সমীকরণের কোনো প্রভাব, মানে আর্থিক অবস্থা যোগফলের প্রভাব পড়বে না। আর যেগুলো দুই পাশে প্রভাব পড়বে তাহলে সেগুলোর ফলে পরিবর্তন হয়ে যাবে। যেমন ধরেন নগদে পণ্য বিক্রয়, তাহলে জাবেদা কি বলেন? নগদে পণ্য বিক্রয় করলে জাবেদা কি? নগদে পণ্য বিক্রয় করলে জাবেদা হচ্ছে নগদান হিসাব ডেবিট, নগদ আর হচ্ছে বিক্রয়, কি হবে? নগদ আর বিক্রয়। তাহলে নগদ হচ্ছে এ আর বিক্রয় হচ্ছে ওই, কারণ বিক্রয় তো আমার আয়, তাহলে আয় তো ওইতে যাবে। তাহলে হিসাব সমীকরণে কয় পাশে প্রভাব পড়তেছে? দুই পাশে। আর এটারও যদি প্রভাব ব্যাখ্যা করি তাহলে আলটিমেটলি দুই পাশে পড়লে তো দুইটা বাড়বে অথবা দুইটা কমবে। যেহেতু বিক্রয় আমার আয়, আয়ের ফলে মালিকানা সত্ত্ব বাড়বে, এর ফলে আমার সম্পদও বাড়বে। তাহলে এটা তো হবেই না, এটা হওয়ার কোনো সুযোগ নাই, কারণ হচ্ছে দুই পাশে প্রভাব পড়তেছে। তাহলে হয় বাড়তেছে বা কমতেছে। আচ্ছা, পাওনাদারকে পরিশোধ করছেন, তাহলে পাওনাদারকে পরিশোধ করলে জাবেদা কি হবে?
পাওনাদার হিসাব হবে ডেবিট, আর নগদান হিসাব হবে ক্রেডিট। তাহলে পাওনাদার হচ্ছে আমার এল, আর নগদ হচ্ছে আমার এ। তাহলে এটা হিসাব সমীকরণের কয় পাশে পড়তেছে? এটা হিসাব সমীকরণের দুই পাশে প্রভাব পড়তেছে। আর হিসাব সমীকরণের দুই পাশে প্রভাব পড়লে একটা প্লাস হলে আরেকটা প্লাস, একটা মাইনাস হলে একটা মাইনাস হয়। তাহলে আমরা এখানে কি বুঝতেছি? যেহেতু নগদ ক্রেডিট দিকে আছে, তার মানে নগদ নামক সম্পদ আমার কমে যাচ্ছে। আর নগদ কমে যাচ্ছে মানে আমার দায়ও কমে যাচ্ছে। দায় কেন কমে? কারণ পাওনাদার আমার কাছে টাকা পাইছে, তারা এখন টাকা দিয়ে দিচ্ছি, তার মানে আমার পাওনাদার নামক দায়ের পরিমাণটা হ্রাস পাচ্ছে। তাহলে এইসব সমীকরণের দুই পাশে প্রভাব পড়তেছে, যেহেতু এটা হচ্ছে নিট বা পরিমাণগত পরিবর্তন, তার মানে আমার আর্থিক অবস্থা যোগফল কমে যাচ্ছে, যেহেতু দুইটাই মাইনাস, আর প্রথমটার ফলে দুইটাই বেড়ে যাচ্ছে। তাহলে এটাও হইল না। এরপরে ঘ নাম্বার প্রশ্ন একটু দেখেন, দ্বারে আসবাবপত্র ক্রয়। তাহলে দ্বারে আসবাবপত্র ক্রয় করলে যাবে কি? আসবাবপত্র হিসাব ডেবিট, আর হচ্ছে পাওনাদার হিসাব হচ্ছে ক্রেডিট। তাহলে আসবাবপত্র হচ্ছে আপনার সম্পদ এ, আর পাওনাদার হচ্ছে আপনার এল, দায়। তাহলে দেখেন হিসাব সমীকরণে কয় পাশে প্রভাব পড়তেছে? দুই পাশে। তাহলে দুই পাশে বললে তো কোনো নিট বা পরিমাণগত পরিবর্তন এইটাও হবে না। তাহলে এটার প্রভাব কি হবে? আসবাবপত্র যেহেতু ডেবিট দিকে আছে, আমার সম্পদ বাড়তেছে, আর এটা বাড়তেছে মানে আমার এলও বাড়তেছে। যেহেতু পাওনাদার নামক দায় বৃদ্ধি পাইছে, তাহলে আমার তো দায় তো বাড়বে, তাই না? এল বাড়বে। এখন আমরা স্কিপ করছি। এটার জাবেদা কি হবে দেখেন তো? দেনাদার হতে পাওয়া গেল জাবেদা কি? নগদান হিসাব ডেবিট, আর দেনাদার হিসাব ক্রেডিট। দেখলেন, বললাম না অনেক অ্যানালাইটিক্যাল কোশ্চেন করতে পারে। এটার উপর আরেকটা ক্লাস নিলে তখন আপনার এই বিষয়গুলো ক্লিয়ার হবে। তাহলে দেখেন, নগদ আপনার সম্পদ, আবার দেনাদারও আপনার সম্পদ। তাহলে এবার দেখেন তো দুইটা একই উপাদান কিনা। তাহলে হিসাব সমীকরণের কয় পাশে প্রভাব পড়তেছে? এক পাশে। এক পাশের প্রভাব হলে গুণগত বা কাঠামোগত পরিবর্তন, আর ফলে একটা প্লাস হলে আরেকটা মাইনাস হয়। আলটিমেটলি যোগফলের কোনো পরিবর্তন হয় না। তাহলে নগদ যেহেতু ডেবিট দিকে আছে, তার মানে আমার নগদ নামক সম্পদ বাড়তেছে, আর ওদিক দিয়ে দেনাদার নামক সম্পদ কমে যাচ্ছে। অর্থাৎ সম্পদ বৃদ্ধি, সম্পদ হ্রাস। আলটিমেট ফলাফল যা ছিল তাই আছে। আমি কি বুঝাতে পারলাম আপনাদেরকে পয়েন্ট? এবার কিন্তু অনেকে সঠিক উত্তর দিতে পারছেন, তারপরেও পারেন নাই। এইটার উপর আরেকটা ক্লাস নিলে গিয়ে আরো কিছু খুঁটিনাটি ব্যাপার আছে, আপনি বুঝতে পারতেন। ঠিক আছে, আরো কিছু খুঁটিনাটি বিষয় আমরা আরেকটা ক্লাস নিলে হয়তো পড়াইতে পারতাম। যাই হোক, যারা পেইড কোর্সে ভর্তি হবেন, আমরা ইনশাল্লাহ আপনাদেরকে আরো বিস্তারিত ইন ডিটেল ব্যাপারগুলো আপনাদেরকে আমি পেইড কোর্সে শিখাবো ইনশাল্লাহ। সো সবাই ভালো থাকেন, অ্যাকাউন্টিং এর সাথেই থাকেন। অ্যাকাউন্টিং এর অলওয়েজ আপনাদের মানে হচ্ছে মঙ্গলের জন্য কাজ করে। পেইড কোর্সে ভর্তি হওয়ার ডিসিশন নিয়ে নেন, টাইম বাড়াই দিলাম, ডিসিশনটা আপনারই নিতে হবে। কোনো বই টই কিনে আপাতত টাকা পয়সা নষ্ট করেন না। পেইড কোর্সে ভর্তি হয়ে যান, ইনশাল্লাহ যা দিব মোর দেন এনাফ। শুধু যদি ইনস্ট্রাকশন অনুযায়ী পড়তে পারেন, ভালো আপনি করবেন ইনশাল্লাহ। এইচএসসি স্টুডেন্টরা রেগুলার ক্লাস করো, দেখা যাবে যে পরীক্ষার আগে যথেষ্ট ভালো প্রস্তুতি তোমার হবে। আর টাকা খুব বেশি টাকা নিচ্ছি না, কারণ 3-4 মাস যতদিন সময় পাবেন এই এক ফি দিয়ে আপনি পড়তে পারবেন। সুতরাং এই অল্প পরিমাণ টাকা আপনার জন্য, এটা একসাথে দেখলে অনেক বেশি, কিন্তু আপনার এই কোর্স থেকে আপনি যা যা পাবেন একসাথে চিন্তা করলে সেটা অনেক বেশি নগণ্য। তো ভর্তি হয়ে যান, অনেক কিছু শিখবেন ইনশাল্লাহ। আর ক্লাস করলে প্রতিদিন ক্লাসগুলো করতে থাকেন। আমাদের ইউটিউব চ্যানেলে আমরা প্রতিদিনের এই ক্লাসগুলো আপলোড করে দিচ্ছি। আজকে আমরা 4-5টা ক্লাস পেন্ডিং হয়ে গেছে, একসাথে আপলোড করে দিব। গতকালকেও একটা বেসিক ক্লাস করাইছি অ্যাকাউন্টিং এর, গতকালকের ক্লাস আজকের ক্লাস করেন, অনেক কিছু শিখতে পারবেন ইনশাল্লাহ। সো পেইড কোর্সে ভর্তি হন, জন্য ভালো একজন শিক্ষক আপনি হেমন্ত শেষে। থ্যাংক ইউ। সো শুধু ফিনান্স অ্যাকাউন্টিং না, আপনি আমাদের ফাইন্যান্স ক্লাস করে দেখতে পারেন, ম্যানেজমেন্ট ক্লাসগুলো করে দেখতে পারেন। ইনশাল্লাহ আশা করছি আপনার ভালো লাগবে। ঠিক আছে, জাভাতে ভালো করে শিখতে হবে ইনশাল্লাহ। আমরা আরেকদিন জাভাদার ক্লাস নেবো একটা, ঠিক আছে? একটা জাভাদার ক্লাস নিব। আপনাদের সমস্যাগুলো আমাকে জানাবেন। স্যার কত তারিখ থেকে ক্লাস শুরু হবে? আমরা নতুন করে ডিটেলস পোস্ট করে দিব। আমরা 1 তারিখ থেকে ক্লাস করা প্ল্যান করছিলাম, সার্কুলারও যেহেতু পিছাই গেছে, আমরা ভর্তি ডেডলাইনটা এখন 7 তারিখ পর্যন্ত দিছি। তো আমরা এর মধ্যে ক্লাস শুরু করবো ইনশাল্লাহ। ক্লাস শুরু করা নিয়ে আপনাদের এত টেনশন কি? আমি তো প্রতিদিন আপনাদেরকে পড়াইতেছি, প্রতিদিন তো আপনাদের জন্য আমি ফ্রি ক্লাস নিচ্ছি। তাহলে আপনাদের জন্য নতুন করে ক্লাসের জন্য কি আপনাদের কোনো টেনশনের দরকার আছে? পেইড কোর্সে তো ক্লাস হবে। আমরা দেখা যাবে যে ধরেন হয়তো 1 থেকে 7 তারিখের মধ্যে আমাদের ধরেন 2টা ক্লাস হইতো, সো দরকার পরে আমরা 7 তারিখে শুরু করে টানা 3টা ক্লাস নিয়ে নেবো। টেনশনের কোনো দরকার আছে? নাই। ওটা আমার দায়িত্ব, কিভাবে আমি আপনাকে শেষ করে দিব ওটা আমার রেসপন্সিবিলিটির মধ্যে পড়ে। সো ভর্তি হওয়াটা আপনার দায়িত্ব, আপনার কোর্স কমপ্লিট করাটা হচ্ছে ভর্তি হওয়া আপনার দায়িত্ব, কোর্স কমপ্লিট করে দেওয়া হচ্ছে আমার দায়িত্ব। টেনশনের কোনো কারণ নাই। আপনারা 1 থেকে 7 তারিখ পর্যন্ত টাইম দিছি তো ইনশাল্লাহ। নতুন ডেডলাইন অনুযায়ী আমরা হয়তো বা 1 তারিখে আমরা গ্রুপে ক্রিয়েট করে ফেলবো। আমরা গ্রুপে একটা ওরিয়েন্টেশন ক্লাস নিয়ে নিতে পারি, ঠিক আছে? তার আগে আমরা ইন্ট্রোডাক্টরি একটা ক্লাস নিয়ে নিতে পারি, কি কি পড়তে হবে, কিভাবে পড়তে হবে। ক্লাস আমরা 1 তারিখের মধ্যেই হয়তো শুরু করে দিব, সমস্যা নেই। ভর্তি হয়ে যান। অ্যাকাউন্টিং সেকেন্ড চ্যাপ্টার 9 লাগবে ইনশাল্লাহ, ওটাও করাবো, টেনশনের কিছু নাই। পেইড কোর্স নিয়ে যদি কোনো কিছু জানার থাকে কথা বলতে পারেন, মেসেজ করতে পারেন, আমাদের মোবাইল নাম্বার দিয়ে দিচ্ছি, ওইটাতে কমিউনিকেট করতে পারেন।
আমাদের সাথে কানেক্টেড থাকেন, প্রতিদিন যে শীটগুলো প্রোভাইড করি সেগুলা সংগ্রহ করে প্র্যাকটিস করেন, ইনশাল্লাহ আপনার প্রস্তুতি ভালো হবে। আর সিদ্ধান্ত নিয়ে নেন, কারণ পোস্ট কম, এই কম সেই কম এগুলো চিন্তা করে সময় নষ্ট করার কোনো প্রয়োজন নাই। রিজিক যদি আপনার থেকে থাকে, আপনার শুধু চেষ্টা করার প্রয়োজন। সৃষ্টিকর্তা আপনার রিজিক যদি এই কম পোস্টের মধ্যে রাখে, এই কম পোস্টে আপনার চাকরি হবে। শুধু নিজেকে বিশ্বাস করে পড়াশোনা করেন আর কি আলটিমেটলি। ঠিক আছে, পড়াশোনা যারা করবে তারাই আসলে এখানে কামিয়াবি হবে। পড়াশোনা না করে শুধু শুধু অনলাইনে ঘোরাফেরা করা, হতাশ হওয়া, এগুলা করে আসলে চাকরি পাওয়া যাবে না। এখন কম্পিটিশনের যুগ, যদি 1000 পোস্ট থাকতো আপনাকে কম্পিটিশন করে চাকরি নেওয়া লাগতো। আর যদি এখানে 20টা পোস্ট হয়, এখনো কম্পিটিশন করে আপনাকে কি করতে হবে, চাকরি নিতে হবে। যার চাকরি হওয়ার, তার চাকরি 1000 পোস্ট থাকলে হবে, তার চাকরি 20টা পোস্ট থাকলে হবে। সো ভালো থাকেন সবাই, আমাদের সাথে থাকেন ইনশাল্লাহ। প্রতিদিন পরীক্ষাগুলো দেন, শীটগুলো সংগ্রহ করেন, পেইড কোর্সে ভর্তি হয়ে যান যদি সামর্থ্য থাকে আপনার। না থাকলে আমাদের ফ্রি ক্লাসগুলো কন্টিনিউ করেন, এতে আপনার প্রস্তুতি ভালো হবে। আগামীকালকে কোনো ক্লাস হচ্ছে না, পরীক্ষা হবে, অবশ্যই কয়েকটা শীট দিব, এগুলো সংগ্রহ করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু।